আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটিও আলামিন আমাকে দিয়েছে এবং ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়ন। এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা। ঘটনাটির সময় 1980 থেকে 90 সালের মধ্যে, কিন্তু এক্স্যাক্ট আসলে কত সাল এটা কেউ বলতে পারেনি বা আলামিনও আমাকে এটা তথ্যটি জানাতে পারেনি, কিন্তু সময়টি 1980 থেকে 90 এর মধ্যে এটা নিশ্চিত। ওই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের অনেক কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ তারা করতেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছুতে তাদের অবদান ছিল। ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না। এক সময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে, শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি, সেটি বেশ দূর হয়ে যায়। অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট হয়। তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল। এই মসজিদের পাশে একটি জায়গা, এটা ওনাদেরই ছিল। সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না। সেখানে অনেক ঝোপঝাড়, বাঁশ গাছ ছিল, কদম গাছ ছিল, এরকম অবস্থা ছিল আর কি। তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয়। সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন, তিনি স্বপ্নে দেখেন, স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না, ভালো হবে না। উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার দুই সন্তানকেও খবরটি পৌঁছান, তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে পরিকল্পনা নিয়েছি সেটা করব এবং এটা তো একটা ভালো কাজ, সওয়াবের কাজ, সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল, যেহেতু তারা অনেকেই ফ্রিতে বাঁশগুলো কেটে নিয়ে যায়। আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল, এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে রুহুল আমিন, উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন। উনিও গরিব মানুষ ছিলেন, তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি প্রফিট হবে না। তো এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না, ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন। এরকমই পরিকল্পনা করলেন। যে রাত্রে উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নটি ছিল এমন, কারণ এই রাত্রের পরের দিনই উনি গাছ কাটতে যাবেন, সবকিছু ঠিক ছিল। ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কেউ একজন এসে বলছে, রুহুল, গাছগুলো কাটিস না, তোর ভালো হবে না, গাছগুলো থাক, এভাবেই থাক। রুহুল এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না। পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে। গাছ কাটতে থাকে। গাছ কাটার পরে সেই গাছগুলো টুকরো টুকরো করে, নিজেও অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে সমিলে নিয়ে যায়। সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায়, সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায়। এর কয়েকদিন পরেই ওই গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে কালু, এই কালু নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয়। কবরস্থানের পাশেই মসজিদ ছিল, পাঞ্জেগানা নামাজ সেখানে হতো, জুম্মার নামাজ হতো। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন ফজরের, তো যেদিন লাশ দাফন করা হয় কালু মিয়ার, তার ঠিক পরের দিন ফজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে, আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে। কিন্তু কিছু মুসল্লি, ওনারা সূর্য ওঠা পর্যন্ত নিজেরা নিজেদের মধ্যে গল্প গুজব করছিলেন। সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন, তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির,
ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ানো, সাদা কাপড় দিয়ে ঢাকা। মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না। তারা দেখেন কালুর কবর খোঁড়া, কালুর লাশটি কবরের বাইরে রেখে দেয়া। তারা নিজের আলোচনা করছিলেন যে আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো শিয়াল বা অন্য কিছুতে করে থাকবে। আবার তারা লক্ষ্য করলেন যে শিয়াল যদি করেই থাকবে তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই, কাফনের গায়ে কোনো ক্ষত নাই, একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনই আছে। শেয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে তোলে, এরকম তো হওয়ার কথা না। কাপড় এক জায়গা থাকবে, ডেড বডি এক জায়গা থাকবে, লাশের গায়ে ক্ষত সৃষ্টি করবে, এলোমেলো থাকবে সবকিছু। কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে কোনো মানুষই এই কবরটি করেছে, সুন্দরভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং লাশটা একটা পাশে সুন্দর করে রেখে দেয়া। তখন কেউ কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এই কাজটি করতে পারে। তো কাফন চোর যদি করে থাকে তাহলে কাফন তো নেয়নি, এটা কেন হলো? আবার লাশ চোর যদি এসে থাকে তাহলে লাশেরও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন কোনো ক্ষত দেখা যাচ্ছে না, তাহলে কে এই কাজটি করলো? তখন তারা চিন্তা করে হয়তো বা কাজটি করার চেষ্টা করতে গেছিল, মানুষজন চলে এসেছে, এই জন্য মনে হয় পারে নাই। যাই হোক, গ্রামের আরো কিছু লোকদেরকে ডাকা হয়, ডেকে ওই কবরেই কালুকে আবার কবরস্থ করা হয়। পরের দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে আবারও সেম ঘটনা দেখা যায়। কালুর লাশ কবরের বাইরে, ঠিক যেমনটা গতকালকে ছিল। মুসল্লিরা চিন্তা করে যে কে এই কাজটি করছে, কেনই বা করছে? কারণ যদি চুরি করার উদ্দেশ্যে, লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে তাহলে তো চুরি করছে না, কাফনও চুরি করছে না, লাশের গায়ে কোনো ক্ষত সৃষ্টি করে নাই কেউ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাবে, তাহলে কে এই কাজটি করছে? তারা বুঝতে পারে না। আবারও ওই দিনের মতো কালুকে কবরস্থ করা হয়। তৃতীয় দিন একই ঘটনা ঘটে। এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে। ওই সময় ওই জায়গাতে রুহুল আসে। এই 2 দিন কিন্তু রুহুল আসেনি এখানে, কিন্তু তৃতীয় দিন আসে। আসার পরে রুহুল বলে, যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে, এখানে কবর দেওয়ার দরকার নাই, অন্য জায়গায় কবর দিও। কিন্তু গ্রামের লোকজন বলে, কেন আমরা অন্য জায়গায় কবর দিব? যার মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালুর, সে এইখানেই থাকবে। কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এইভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি না। সেই সিদ্ধান্তই হয়, সেই সিদ্ধান্তই বহাল থাকে। কালুকে আবারও ওই একই কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি, একদম স্বাভাবিক। চতুর্থ দিন আর কালুর লাশকে কবরের বাইরে দেখা যায়। সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ। এর কয়েকদিন পরে স্থানীয় আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে সমেদ, আসলে তার নাম হচ্ছে আব্দুস সামাদ, গ্রামের লোকজন তাকে সমেদ নামে চেনে। তো সমেদ নামে একজন ব্যক্তি, উনি মারা যান। মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়। অদ্ভুত ব্যাপার, পরের দিন একই ঘটনা ঘটে। সমেদের লাশ কবরের বাইরে, ঠিক যেমনটি কালুর লাশ ছিল। তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা, কে করছে এটা? খুব বিরক্ত হয়। এই খবরটি তখন বিদেশে থাকা ওই 2 প্রভাবশালী ভালো মানুষ, 2 ভাইয়ের কাছে পাঠানো হয়। তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও, কে এই কাজটি করে তাকে ধরো। পাহারার জন্য খুব সাহসী 4 জন করে মানুষ রাখো, এদের যত খরচ লাগে আমরা দিব, কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে। সত্যি তাই, সমেদ মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিন একই ঘটনা ঘটে, তাকেও ওই কবরে সমাহিত করা হয়। দ্বিতীয় দিন থেকে 4 জন সাহসী মানুষকে পাহারায় বসানো হয়।
অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব এসেছে, তিনি দেখেন এই 4 জন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেঘোরে ঘুমাচ্ছে। তিনি আজান দিয়ে তাদেরকে ডাকাডাকি করার চেষ্টা করেন, কিন্তু কারোরই ঘুম ভাঙছে না। ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসেন, তারাও তাদেরকে খুব ডাকাডাকি করে, তাদেরও ঘুম ভাঙছে না। ডাকাডাকির একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সমেদের লাশও কবরের বাইরে। অনেক কষ্ট করে এই 4 জন পাহারাদারের ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙার পরে পাহারাদারদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কি পাহারা দিলা? এই যে আজও তো লাশ বাইরে চলে আসছে, কেউ বাইরে রেখে গেছে। তখন ওই 4 জন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম। গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে, তখন আমাদের প্রচন্ড ঘুম পায়। এরপরে আমাদের আর কিছু মনে নেই। গ্রামবাসী তাদের এই বক্তব্যে আসলে সন্তুষ্ট হয় না, খুব বিরক্ত হয়। ওই দিনই ওই 4 জনকে চেঞ্জ করে পরের দিন নতুন 4 জনকে রাখা হয়। কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এসে দেখে 4 জন ঘুমাচ্ছে, এবং এমন ঘুম যে তাদেরকে ঘুম ভাঙানো যায় না। পরে আরো লোকজন আসে, তাদেরকে ঘুম ভাঙানো হয়। তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাত্রে একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে। এরপরে তাদের আর কিছু মনে নেই। তৃতীয় দিন আবারও সেই রুহুল আসে। আসার পরে বলে, যেহেতু সমেদ মিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে, এনার লাশটা অন্য জায়গায় কবর দেয়, এখানে কবর দেওয়ার দরকার নেই। কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না। গ্রামবাসী উল্টো রুহুলকে তিরস্কার করে এবং তৃতীয়বারের মতো, ঠিক কালো মিয়ার মতো, সমেদ মিয়ার লাশও কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি, স্বাভাবিক। টানা বেশ কয়েকদিন হয়ে যায়, কোনো ঘটনা ঘটে না। এইভাবে প্রায় 1 মাস 1.5 মাস কেটে যায়। কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই, নতুন করে কোনো কবরও হয়নি। লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল। ওদিকে যেই রুহুল, যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন, উনি শুরুতে অবিবাহিত ছিলেন। যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন। এই 1-1.5 মাসের মধ্যে, বিশেষ করে এই সমেদ মিয়া যখন মারা যায়, তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে 1-1.5 মাস যেহেতু হয়ে গেছে, এই 1-1.5 মাসের মধ্যে উনি বিয়ে করেন। একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল বিছানায় নেই। রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে, যে সমস্ত ঘর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, একটি হারিকেন জ্বালানো থাকে। হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে, ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি, ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি। হারিকেনের খুবই আবসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই। তিনি চিন্তা করেন যে ঘরে নেই, গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা। ফ্লোরের দিকে তাকে যতটুকু বুঝতে পারেন আবসা আলোতে যে রুহুল ঘরে নেই। উনি হারিকেনের আলো জ্বালিয়ে দেন, মানে বাড়িয়ে দেন। বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন, ঘরের দরজা বন্ধ, কিন্তু ঘরের কোথাও রুহুল নেই। তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠেন। দেখেন যে তার স্বামী, মানে রুহুল, ঘরের বারান্দার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে, সারা গায়ে ধুলো, কাদা, মাটি এগুলো মাখানো। তিনি যখন বারবার চিৎকার করছিলেন, এর মধ্যে রুহুলের জ্ঞান ফেরে। রুহুল তাকে বলে, এই চিৎকার করো না, থামো থামো। এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে, শব্দ করো না। তখন স্ত্রী বলে, তুমি বাইরে আসলা কিভাবে? ঘরের দরজা বন্ধ। বলে যে সব বলছি, আগে আমি গোসল করে আসি, তোমাকে সব খুলে বলছি। রুহুল গোসল করে আসে। গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে। মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে 3টি মোটা মোটা দাগ। 2টো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে। এই দাগগুলো এমন ছিল যে লোহার শিক পুড়িয়ে
যদি গায়ে ছেঁকা দেয়া হয় ঠিক যেমন দাগ হয়ে যায়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে এই 3টি দাগ কোথা থেকে আসলো? তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পারে না, কারণ রুহুল জানতোই না তার পিঠে দাগ আছে। তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো, এবং এই যে ঘটনাটি ঘটলো দরজা বন্ধ থাকা পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে? তখন রুহুল কিছু বিষয় বলে। রুহুল বলে যে এই যে কালু এবং সমেদ, যাদের লাশ 3-3বার কবরের বাইরে রাখা হয়েছে, তুমি কি জানো এই কাজটি কে করে? রুহুল স্ত্রী বলে না, জানি না। বলে এই কাজটি আমিই করি, এবং আজকে রাতেও এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল, রাত্রেই তাকে দাফন করা হয়, এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি। তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো, এমন জঘন্য কাজ কেন করছো? তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না, আমাকে দিয়ে করানো হয়। গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই। এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে, রুহুল, কাজের সময় হয়েছে, চলো। তখন আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি, কিছু বুঝতে পারি না। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছে চলে যাই। তখন কেউ বলে, রুহুল, কবর খোঁড়া শুরু করো। আমি কবর খুঁড়ি। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল, লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও। আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই, কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সবকিছু ভুলে যাই। তারপরে আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি, অথবা ঘরের বারান্দায় পড়ে আছি, অথবা কলপারে পড়ে আছি। প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে, কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালবেলা সত্যিই শোনা যায় যে ওই কবরস্থানে 3য়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার লাশটি কবর থেকে বাইরে বের করে রাখা, কিন্তু কে করছে গ্রামবাসী তখনও জানে না। এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না, এর একটা সমাধান দরকার, কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না। গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে, তাহলে কি অবস্থা হবে? গ্রামবাসী ক্ষেপে যাবে। তখন রুহুলের স্ত্রী রুহুলকে তার মায়ের কাছে নিয়ে যায়, মানে রুহুলের স্ত্রীর মা, মানে রুহুলের শাশুড়ির কাছে নিয়ে যায়। শাশুড়ির কাছে বিষয়টি বলে। শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল, তিনি সেই হুজুরের কাছে নিয়ে যান। তখন হুজুর বলে, আসলে রুহুল যেই গাছটি কেটেছিল, কদম গাছ, এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত। তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল, কিন্তু তারপরও রুহুল সে গাছটি কাটে, এবং ওই জিনেরা বলেছে রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে, আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে। এটা রুহুলের শাস্তি। আর যাতে মানুষ ভয় পেয়ে এই কবরস্থান আর ব্যবহার না করে, এই জন্যও এই কাজগুলো করানো হচ্ছে। এখন এর সমাধান কি? তখন হুজুর বলে যে আমি একটু তেল পড়া, ঝাড়ফুঁক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম। যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না, কিন্তু খেয়াল রেখো এই তাবিজ যেন না পড়ে যায়। তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার রুহুলকে দিয়ে কাজ করানো শুরু হবে। রুহুল চলে যায় সেখান থেকে। মজার বিষয় হচ্ছে ওই কবরস্থানে আরো কবর হয়েছে, এক বছর বা প্রায় 1.5 বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে, কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি। কবরগুলো স্বাভাবিক ছিল। গ্রামবাসী ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই টাইপের ঘটনা ঘটেছিল। তাদের আর মনে নেই, তারা ভেবেছে যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এক রাতে গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মোহতামিম বা প্রধান শিক্ষক, নাম হচ্ছে হাফেজ মাওলানা
মোহাম্মদ হাসান, যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে। তিনি সেলিম হুজুর নামে পরিচিত। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর। সেলিম হুজুরের জানাজাতেও রুহুল আমিন শরীক হন। সেলিম হুজুরকেও ওই একই কবরস্থানে দাফন করা হয়। দাফন করে রুহুল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে। তখন রুহুল বলে যে, এই যে দেখেছো, এই শুনেছ যে সেই সুঘ্রাণ কিন্তু পাচ্ছি, আমাকে আবার কাজে যেতে হবে, আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিজটি আর নেই, হয়তোবা কোনো কারণে তাবিজটি খুলে গেছে। তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে। মানে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই। রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায়। সে খালি কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে। ওদিকে রুহুলেরও একই অবস্থা, তারও শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। কেউ রুহুলকে বলছে, রুহুল চলো, কাজ শুরু করতে হবে। রুহুল চলে যায়। রুহুল কবরের কাছে যায়। কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। রুহুল কবর খোঁড়া শুরু করে। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি উপরে উঠাও। রুহুল যখনই লাশটি উপরে উঠায়, হঠাৎ ওই লাশটি আর একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে। এমন ভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড়গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে রুহুলের কিছু মনে নেই। পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসল্লিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল, এই কবরটি খোঁড়া। মনে হচ্ছে কবরের এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুইটা হাত দুই দিকে ছড়িয়ে আছে। লোকজন তাড়াতাড়ি কাছে যায়, কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু দাঁড়ানো অবস্থায় ও কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথাটা বাইরে এবং দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং কবরের ভেতরে সেলিম হুজুরের লাশ খুব সুন্দর করেই রাখা আছে, ঠিক যেমন আগের মতো, আগের রাতে যেভাবে রাখা হয়েছিল। রুহুলকে সেখান থেকে বের করা হয়, তার জ্ঞান ফেরানো হয়। গ্রামবাসী রুহুলের উপর প্রচন্ড ক্ষিপ্ত। সবাই বলে, রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা, তুমি এই কাজগুলো করতা? তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতাম, কিন্তু আমি করতাম না, কেউ আমাকে দিয়ে করাতো, আমি ইচ্ছা করে করি নাই। তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে, তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা, বা কুফুরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা, অথবা যারা লাশ চোর আছে, যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দেন দরবার করতা, বা তুমি এই কাজটি করতা, কিন্তু সফল হতা না। কিন্তু রুহুল সব কথা অস্বীকার করে। সে বারবার বোঝানোর চেষ্টা করে। কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে, মেরেই ফেলবে, রুহুলকে পিটিয়েই মেরে ফেলবে। ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে সে চলে আসে সেখানে, এসে সবাইকে বিষয়টি খুলে বলে। এবং সাক্ষী হিসাবে যে হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পড়া পানি পড়া নিয়ে এসেছিল, তাকেও তার রেফারেন্স দেয়া হয়। তার সাথেও যোগাযোগ করে ঘটনার যখন সত্যতা পাওয়া যায়, গ্রামবাসী বিশ্বাস করে। এবং তখন গ্রামবাসী সেই দুই প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায়। সকলের সাথে পরামর্শ করে ওই দুই প্রভাবশালী ভাই একমত হন যে এইখানে আর কোনো কবর দেয়া যাবে না। সেলিম হুজুরের লাশই এখানকার শেষ লাশ হবে। সত্যি তাই, ওই কবরস্থান এখন পরিত্যক্ত। সেলিম হুজুরের লাশই সেখানকার শেষ লাশ। এরপরে আর কোনো কবর এখন পর্যন্ত সেখানে দেয়া হয়নি। সেই মসজিদও এখনো আছে, সেই পরিত্যক্ত কবরস্থান সেখানে আছে। কিন্তু যেহেতু দুই ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন, এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের পাশেই আরো জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয়, যা এখনো রয়েছে।
রুহুল বছর খানেক আগে মারা গেছে, তার স্ত্রী এখনো জীবিত আছে। আর যে 2 ভাইয়ের কথা বললাম, সঙ্গত কারণে তাদের নাম বলছি না, যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে। 2 ভাইয়ের মধ্যে 1 ভাই মারা গেছেন, আর 1 ভাই এখনো বিদেশে আছেন। কিন্তু এই 2 ভাইয়ের যিনি মা, যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন, তিনি এখনো জীবিত আছেন। কেউ যদি ঘটনার সত্যতা যাচাই করতে চান, তাহলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে গিয়ে এই পরিত্যক্ত কবরস্থান সম্পর্কে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে তথ্য দেবে এবং দেখিয়েও দেবে। এই পর্যন্তই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আজমল শেখ, ঝিনাইদহ থেকে। আজমল তার বড় ভাই আদিল শেখের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। 2012-র কথা। তখন আদিলরা চাষাবাদ করতেন। তাদের বিশাল একটা জমি ছিল, সেখানে তাদের চাষাবাদ হতো, নিজেরা চাষাবাদ করতেন এবং একটা অংশ তারা লিজ দিতেন অন্য মানুষকে। তো যাই হোক, তো এই ফসলের মাঠে চাষাবাদের জন্য পানির প্রয়োজন হতো। যখন পানির সময়, মানে চাষাবাদের যেই সময়টা পানি লাগে, তো সেই পানির ব্যবস্থা তারা করতেন পাম্প দিয়ে, এবং এই পাম্পটা আজমল শেখদের পরিবার মানে নিজেরা এটা মেনটেন করতেন। কখনো তাদের বাবা, কখনো আদিল শেখ, কখনো আজমল, তারা বিভিন্ন সময় গিয়ে গিয়ে এই পাম্প মেনটেন করতেন, পানি যখন নাকি ছাড়তে হতো বা বন্ধ করতে হতো। তো এটা করার জন্য তাদের একটা ঘর ছিল সেখানে, সেই ঘরটাকে তারা পাম্প ঘর বলতো। তো পাম্প ঘর বলতে শক্তপোক্ত কোনো কিছু না, এটা একটা কুড়ে ঘরের মতো অনেকটা। এইটা ওই ওখানে যে পানির পাম্প আছে, এই পানির পাম্পটাকে মানে মূলত কভার করে রাখার জন্য, আর যে ওখানে থাকবে রাতে পাহারা দিবে সে, বা ছাড়বে বন্ধ করবে, তার থাকার একটা ব্যবস্থার জন্য আর কি করা। একটা চৌকি আছে, এবং ওই পাম্পটা তো বসানো এখানে, তার ওই পাশে একটা চৌকি আছে, আর খড় টড় একদম মানে স্ট্যাক করে রাখা, একটু উঁচু করা জমির মধ্যে একটা কর্নার একটু উঁচু করে নিছে। আর পামঘরের সামনে যে আইল আছে, ওই যে ক্ষেতের আইল, সেটা দিয়ে হেঁটে সোজা চলে গেলে একদম সোজা সেইখানে এক জায়গায় দিয়ে তাদের যে ক্ষেত শেষ হয়েছে আর কি, তাদের জমি শেষ। তারপরে উপর উঠে গেলে রাস্তার ওই পারে হচ্ছে নদী, তো ওখান থেকেই পানি টেনে এখানে এনে ফেলা হয়। তো যাই হোক, এরকম একদিন আদিল শেখের ওই দিন ডিউটি পড়ছে। ওই দিন আদিলের রাতে গিয়ে থাকতে হবে। তিনি তখন কত বয়স হবে, 20-21 বছর বয়স আদিল শেখের। তো বেশ তাগড়া একজন মানুষ এবং বেশ স্ট্রং। তো এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে এই তো ওনার বাবার এগুলো তো দেখতোই, ব্যবসাও তিনি মোটামুটি মন দিতেন। আর বেশ খেয়ালি মন ছিল, গান টান গাইতেন আর কি, বাঁশি টাশি বাজাতেন। তো আদিল শেখ ওই দিন রাতের বেলা খাওয়া দাওয়া করে বাসার থেকে বেরিয়েছে। আজমলের সাথেও দেখা হয়েছিল, বলছে যে এই ভাইয়ের সাথে ভাইয়ের যে গল্প হয়, গল্প গুজব করে তিনি হাঁটা দিয়েছেন। এরপরের ঘটনা আদিল সাহেব যেভাবে বর্ণনা করছেন সবার কাছে, মানে আজমলদের কাছে, সেটাই আমি আমার মতো করে শোনাচ্ছি। আদিল সাহেব ওই দিন হাঁটা দিয়েছেন, হেঁটে যাচ্ছেন, বেশ গরম পড়ছে ওই দিন। তিনি তাকায় দেখতেছেন আকাশে মোটামুটি বেশ মেঘ আছে এবং বেশ ভ্যাপসা, মানে বেশ গরম। তো অস্বস্তি লাগতেছিল। তো হাঁটতে 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 এক সময় তিনি তাদের জমির পাশে চলে আসলেন। জমির পাশে যখন চলে আসছেন, তখন পাশে দাঁড়ায় তার বুকটা একটু কাঁপতেছিল তাকায় দেখে। এটা ওনাকে সবসময় ওনার হতো, মানে আদিল শেখের কাছে এরকম লাগতো। এবং আজমল বলছে আজমলেরও ভয় লাগতো যেদিন তার ডিউটি পড়তো ওখানে। কারণ হচ্ছে জমিটা হচ্ছে বিশাল জমি এবং আশেপাশে কেউ নাই, পুরা খোলা জায়গায়। এখান থেকে তাকালে তাদের জমির যে ওই পাশটা দেখা যায়, সেটা মনে হয় একটা পাতলা তটরেখা ওই পাশে গেছে এরকম। আর এই পুরো জায়গাটার মধ্যে কেউ নাই, কোনো ভিটা নাই, কিচ্ছু নাই, শুধু এই জমিটা এবং তাদের পাশে সেই যে পাম্প যেটা আছে, পাম্পটা। তো একটুখানি আদিলের কাছে একটু অন্যরকম লাগছে ওখানে দাঁড়ায়, তার কাছে সবসময় এরকম লাগতো। তো যাই হোক, তারপর আর কথা না চিন্তা করে সে হাঁটা ধরছে ওখানকার যে আইল ধরে হেঁটে যাচ্ছে। যেতে যেতে সে তাদের সেই পাম্প ঘরের সামনে চলে আসলো। এসে ঘরটা খুলে দেখতেছে যে কেমন অন্ধকার, কেমন যেন একটা পরিবেশ ভিতরে, কারণ এই সন্ধ্যা এটা বন্ধ করে রাখছে, দুপুরের পর থেকেও নাই। তো সেখানে হারিকেন ছিল, হারিকেনটা জ্বাললো, হারিকেন জ্বালে পাশে রাখলো, রেখে সে খাটে উঠে পড়লো। খাটে উঠে শুয়ে তার মোবাইলটা হাতে নিল, বের করলো মোবাইলটা। মানে তার একটা মোবাইল ছিল 6600 নোকিয়া, মানে সেই সময়কার খুব একটা ভালো মোবাইল। তো সেটা বের করে সেখান থেকে সে বের করে ছোট ছোট তার ওখানে ভিডিও ছিল, অডিও ছিল, সেগুলো খুঁজতেছে, ব্রাউজ করতেছে।
তো এর মাঝে সে একটা ওয়াজের অডিও পাইলো, সেটা চালাই দিল, চালাই দিয়ে সে শুনতেছে। চিন্তা করলো একটু পরে মোটরটা চালাবে, সে পাম্পটা অন করবে, কিছুক্ষণ এখানে মানে সে শুয়ে ওয়াজ শুনতেছে। তো রাতের বেলা এই ওয়াজের শব্দ মোবাইলের স্পিকারে যতটুকু আসতেছে ততটুকু, আর রাতের একদম নিস্তব্ধতার শব্দ, গুমোর একটা আবহ। তো এই গরমটা আবার ভালো লাগতেছে না তখন আদিলের কাছে, মনে হচ্ছে যে আজকের গরমটা অসহ্য। তো এর মাঝেই হঠাৎ করে গুড় গুড় শব্দ পাইল সে আকাশে। তো সে মানে খুব খুশি হয়ে উঠলো, আরে বৃষ্টি আসবে মনে হয়, বৃষ্টি আসলে তো একটা ভালো যে তার আর পাম্প চালাইতে হবে না, কারণ বৃষ্টি আসলে আর পাম্প চালানোর প্রয়োজন নেই, এমনিই পানি আসে। তো মানে সেই দিক দিয়ে একটু খুশি হয়ে গেল, চিন্তা করলো বৃষ্টি যদি আসে আমি এখানে ওয়াজ শুনতে শুনতে একটু পর ঘুমায় যাব, গেটটা চাপাই দিয়ে ঘুমায় যাব, কোনো অসুবিধা নেই। তো এই চিন্তা করে সে মানে ওই ওয়াজ শুনতেছে আর আশা করতেছে বৃষ্টি আসবে। তার মধ্যে সে গুড় গুড় শব্দ আরো বাড়লো, বাড়তে বাড়তে একসময় সে শব্দ পেলো বৃষ্টি পড়ার, ঝুমঝুম বৃষ্টি নামছে। দেখলো দরজার ফাঁক দিয়ে, তার ওই যে বেড়ার দরজাটা সে লাগায় নেই, একটু ফাঁক করে রাখছিল। তো দেখতেছে এর মধ্যে দিয়ে মানে বৃষ্টি আসতেছে এবং বৃষ্টির ছাঁট চলে আসতেছে ঘরের ভিতরে, মানে ভালোই বৃষ্টি নামছে। তো সে তাড়াতাড়ি ঘাটের থেকে উঠে ওই দরজাটা চাপাই দিল, চাপাই দিয়ে এসে সে শুয়ে পড়ছে খাটে। চিন্তা করছে বাহ, আজকে তো আর পাম্প চালানোর কোনো প্রয়োজন নাই, ভালো বৃষ্টি নামছে, তো ভালোই খেতে পানি জমবে, আমার দরকার নেই। তো সে শুয়ে পড়ছে এবং তার এই গরম ভাবটা কমে গেছে। বৃষ্টি আসার সাথে সাথে বাতাস ছাড়ছে, তো বাতাসটা বিভিন্নভাবে এই কুড়ে ঘরের মধ্যে দিয়ে ঢুকতেছে, তো তার গরম ভাবটা কমে আসছে। তো সে মানে শুনতেছে ওয়াজ, আস্তে আস্তে সে ঝিমাচ্ছে, মানে সে ঘুম লেগে আসছে চোখে, এরকম একটা অবস্থা। হারিকেনটা কাছ থেকে করে একটু কমাই দিল সে, তার যেহেতু ঝিমুনি এসে পড়ছে এরকম সময়। তো এর মাঝে মেঘ কিন্তু ডাকতেছে বারবার। একটা সময় হঠাৎ করে একটা শব্দ হলো, শব্দটা কেমন জানি দব দব, এরকম একটা বড় শব্দ, দব করে মনে হলো যে আকাশের এই দিক থেকে তার মানে ক্ষেতের কাছ পর্যন্ত একটা বেশ মানে শব্দ, ওটা ভাইব্রেটের মতো হইলো জিনিসটা। এবং এই যে একটা ভাইব্রেটের মতো হয়েছে, এটাতে তার যে কুড়ে ঘর, এইটাও মনে হয় বাতাসের একটা ধাক্কার মতো খাইছে, কাইন্ড অফ লাইক একটা শক ওয়েভ যেরকম হয় সেরকম কেমন জানি লাগলো তার কাছে। এবং আশ্চর্য ব্যাপার, তার যে মোবাইলের মধ্যে অডিও চলতেছে, ঠপ করে মোবাইলটা বন্ধ হয়ে গেল। তো খুবই অবাক হয়েছে সে, ঘটনা কি, তার যে ওই হ্যারিকেনের আলোটা সেটাও কেঁপে উঠছে, হালকা জ্বলতেছে টিম টিম করে, সেটাও হালকা কেঁপে উঠছে। আদিল একটু অবাক হলো, যেটা কি হইলো হঠাৎ করে, কেমন হলো একটা শক ওয়েভের মতো গেল, মোবাইলটা বন্ধ হইলো কেন। তো সে যে তার মোবাইলটা অন করার চেষ্টা করলো, দেখলে একদম মোবাইল ডেড, মানে মনে হচ্ছে ব্যাটারি পুরা ড্রেন আউট, কোনো নাই, মোবাইলের রেসপন্স নাই। তো খুবই অবাক হয়েছে আদিল, মোবাইলটা পাশে রাখলো, রেখে চিন্তা করলে শব্দটা কিসের হলো, এটা চিন্তা করতেছে। এই সময় সে মনে হলো তাদের ওই ক্ষেতের মধ্যে একটা শব্দ পেল, এবং শব্দটা মনে হলো পানির মধ্যে ভারী কিছু যদি পড়ে ঝপাস করে, এরকম একটা শব্দ, বেশ জোরে, মানে পানির মধ্যে খুব ভারী কিছু যদি ফেলে কেউ, অ্যাজ ইফ যে একটা ভরা ক্ষেতের মধ্যে অনেক সময় যখন পানি ভরে যায় ধান ক্ষেত্রে, এটার মধ্যে যদি কেউ বড় একটা নৌকা হঠাৎ করে উপর থেকে ফেলে নিয়ে ঝপাস করে যেরকম হবে, কাইন্ড অফ সেরকম একটা শব্দ। তো অবাক হয়েছে আদিল, অবাক হলে শব্দটা কিসের, এবং মানে বেশ জোরে হয়েছে তার এই ঘরের কাছাকাছি। তো আদিল চিন্তা করলো না, উঠে দেখা দরকার, ব্যাপারটা এরকম বসে থাকা ঠিক না। তো সে আস্তে আস্তে করে উঠলো, উঠে সে পাশে তাকাইলো, তার ওই বেড়ার এখানে ওই বেড়ার ভাঁজে, মানে বেড়া যে বাঁধা থাকে সেই বেড়ার ভাঁজের মধ্যে কেচি, মানে ওই যে ধান কাটা কেচি, তারপরে দা, এগুলো লাগানো আছে, মানে গোজা ওই জায়গায়। তো সে এক টান দিয়ে একটা দা নিয়ে নিল, দা নিয়ে হারিকেনটা নিয়ে আস্তে আস্তে করে বেড়ার ইটা সরাইলো। সরাই সে দেখতেছে বৃষ্টি অনেকটা কমে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, চিটচিট চিটচিট, আর মেঘ ডাকতেছে, গুড়গুড় গুড়গুড় এখনো শব্দ হচ্ছে। তো আদিল আস্তে করে বেরোলো সামনে, এবং শব্দ বেরোনোর সাথে সাথে ওই হালকা বৃষ্টি পড়ার শব্দটা যে তার কানে আসতেছে, এবং খেতে মোটামুটি পানি উঠছে, সে বুঝতে পারছে খেতে পানি জমছে। এর মাঝে সে তাকাচ্ছে এদিক ওদিক, তা হারিকেনের আলোয় তো ভালো কিছু দেখা যাচ্ছে না, বেশি দূর চড়ায় না হারিকেনের আলো, হালকা। চিন্তা করলো যে মানে ঘটনাটা কি, আরো ভালো মতো দেখা দরকার। তো সে আবার দরজা ঠেলে ভিতরে আসলো, এসে একটা পলিথিন দেখছে কোনার মধ্যে ভাঁজ করা, পলিথিনটা নিল, নিয়ে সে ওইটা গায়ের মধ্যে পেঁচাইলো, সামনে হারিকেনটা ধরলো, হারিকেনের ওই চিমনির মধ্যে যাতে ওই পানি না লাগে, আর দাঁটা হাতে আস্তে আস্তে সামনে যাচ্ছে। দা আসলে হাতে নেওয়া হচ্ছে নিজের সেফটিটা একটু এনশিওর করা, কারণ রাতের বেলা অনেক কিছু এরকম খোলা জায়গায় শিয়াল আসে, বাঘ ডাস আসে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, জাস্ট নিজের সেফটিটা চিন্তা করে সে মনে মনে চিন্তা করছে তা না হয়ে লাঠিটা আনলে ভালো হতো। যাই হোক, সে আস্তে আস্তে সামনে যাচ্ছে, হ্যারিকেনের আলো ফেলে ফেলে সামনে। এখন দৃষ্টি কিন্তু বেশি দূর যাচ্ছে না, কারণ হ্যারিকেন আলোর বেশি দূর ছড়াচ্ছে না, আর একদিকে পলিথিন দিয়ে ঢেকে আছে হ্যারিকেনটা, সামনে একটুখানি গোল হয়ে আলো পড়তেছে, একটুকে যতদূর দেখা যাচ্ছে। তো সে আন্দাজ করলো যে পানির মধ্যে ঝপা
বাস করে শব্দটা কোথায় হয়েছে, একটা পাশে, মানে তার একটা আন্দাজ আছে যে এই সাইডে হয়েছে শব্দটা পাইছে। তো সে ওইখানে যে দাঁড়াইলো, আইলের কোনায় দাঁড়ায় সে তাকায় আছে হারিকেন নিয়ে। তো দেখতেছে যে অপেক্ষা করতেছে যে এই যে আকাশে যে বারবার শব্দ হচ্ছে, বিজলি কখন চমকায়। একটু পরে বিজলি চমকাইলো। তো বিজলি চমকানোর পর পুরো ক্ষেতটা দেখা গেছে এদিক থেকে, মানে 1 মিলি সেকেন্ডের জন্য। এর মধ্যে সে কিছুই দেখতে পারলো না, কিন্তু তার কাছে মনে হলো এই ক্ষেতের একটা জায়গায়, মানে সে যেখান থেকে দাঁড়ায় আছে তার থেকে হয়তো 100 মিটার দূরে, মানে 300 ফিট হবে এখান থেকে দূরে, কিছু একটা উঁচু হয়ে আছে, মানে মাটি বেশ উঁচু হয়ে আছে এরকম। তো সে অবাক হলো, এটা কি মাটি এরকম উঁচু হয়ে আছে কেন? সে চিন্তা করলো এখানে কি বাজ পড়ছে নাকি, বাজ পড়ে কি এরকম হলো। তো পরে চিন্তা করলো না, বাজ পড়ে তো এরকম মাটি এরকম উঁচু একটা ঢিবির মতো আর কি, ঢিবির মতো কেমনে হলো ক্ষেতের মধ্যে। এবং ওইখানে ওই যে জায়গাটা সে ঢিবির মতো দেখছে, ওই জায়গায় কিন্তু সে কোনো তাদের ধান গাছ বা কিছু দেখে নাই। ওইখানে কিন্তু অনেক দূর পর্যন্ত, মানে পুরোটাই কিন্তু ধানের ক্ষেত আর কি। তো ওই জায়গায় কেন ধান থাকবে না, মানে ওই জায়গায় কি হলো, হঠাৎ করে মাটি উঠে গেছে কেন এরকম, মানে কালো একটা এরকম উঁচু ঢিবির মতো ওই জায়গাটায়। তো সে কয়েক সেকেন্ড তাকায় আছে চোখে সয়ে যাওয়ার জন্য। এর মধ্যে কিন্তু আলো নাই, আকাশে তো মেঘ, মাঝে মাঝে ওই বিজলি চমকাচ্ছে মেঘের আড়ালে। তো মেঘের আড়ালে আবার যখন বিজলি চমকাইলো, তখন সেটার আলোতে হালকা ভাবে সে আবার দেখলো উঁচু হয়ে আছে একটা জায়গা। তো সে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। তো পানিতে নামবে, ধান খেতে নামবে, ওদিকে যাবে, কারণ ধান খেতে নামলে এখন তাকে পানি মারাইতে হবে, পানি জমে গেছে। একটু ভয়ও লাগতেছে উঁচু ঢিবিটা দেখে, আর ওই যে শব্দটা পাইছিল। তো অনেকক্ষণ সে ডিলেমার মধ্যে থাকলো, চিন্তা করতেছে যাবে কি যাবে না, এরকম চিন্তা করতে করতে এক পর্যায়ে সে নামলো, সে ডিসাইড করলো যে সে যাবে। তো সে যখন হাঁটা ধরছে ধান ক্ষেতের মধ্যে দিয়ে এই পানিতে তার প্রায় গোড়ালির আরো হাঁটুর একটু নিচ পর্যন্ত ডুবে আছে, এর মধ্যে দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে ওদিকে। এর মধ্যে কিন্তু আকাশে এরকম বিজলি চমকাচ্ছে হঠাৎ হঠাৎ, আর সে দেখতেছে ওই জায়গাটা উঁচু হয়ে আছে এবং খুব অদ্ভুত, সেই জায়গায় কোনো গাছ, মানে ধান গাছ বা কিচ্ছু নাই। জায়গাটা মনে হচ্ছে একটা মাটির মতো, এরকম গোল এরকম মাটির মতো, যতটুকু বিজলির আলোতে দেখা যাচ্ছে, মানে ওই যে কাদা যেরকম থাকে ওরকম। তো সে মানে অবাক হয়েছে, আরো কাছে যাচ্ছে, আরো অবাক হচ্ছে যে ব্যাপারটা এটা কেমনে ঘটলো। তো হাঁটতে হাঁটতে সে অনেক কাছে চলে আসছে, মানে ওই জিনিসটার সাথে তার ডিফারেন্স হচ্ছে, উঁচু জায়গাটার যে জায়গাটা সেখান থেকে ডিফারেন্স হচ্ছে তার প্রায় 10-12 ফিট এরকম সে আসছে। তো এখন আর সে সাহস করে সামনে যাচ্ছে না, চিন্তা করতেছে যে মানে ঘটনাটা কি, আমি কি যাবো মাটির ওইখানে, এরকম কেমনে হলো, এরকম সে অনেকভাবে চিন্তা করতেছে। হাতে দাঁটা শক্ত করে ধরছে, হারিকেনটা আস্তে করে সামনে বাড়াইছে। তো হারিকেনের আলো এখান থেকে যতটুকু গেছে ওই জায়গাটা দেখা যাচ্ছে এরকম, মনে হচ্ছে কাদাটে একটা, মানে এরকম উঁচু জায়গা, মানে কাদা টাদা দিয়ে উঁচু করে রাখছে। তো সে ভাবতে ভাবতে আরেকটু সামনে গেল, এখন সে ওই মাটির উঁচু জায়গাটার থেকে 5-6 ফিট দূরে দাঁড়ানো। এই সময় আবার বজ্রপাত চমকাইলো, মানে আকাশে বিজলি চমকাইছে, একটু পরেই গুড় করে শব্দ করলো। তো এই যে আলোতে সে দেখলো ওই যে উঁচু কাঁচা জায়গা, এই যে জায়গাটা আর কি, যে মাটিটা যে উঁচু হয়ে গেছে ওই জায়গাটা, এইবার আরো স্পষ্ট দেখতে পারছে সে বিজলির আলোতে। আর হারিকেনটা ধরার সামনে তার কাছে হঠাৎ মনে হলো, আরে এটা তো মনে হচ্ছে যে মাটি না, অনেকটা মনে হচ্ছে খড়খড়া কেমন একটা জিনিস এরকম। এবং সে হঠাৎ করে আবিষ্কার করলো ওখানে কেমন একটা নড়াচড়া ওই মাটির জায়গাটা। তো ভয়ে আদিল কয়েক পা পিছায় আসছে। এই সময় সে একটা শব্দ শুনলো, ভুক করে একটা শব্দ হলো, এবং মনে হলো পানির নিচ থেকে ওই যে পানি জমছে যে মাটি, কাদা আর মাটি সহ একটা ভপ করে বাবল উঠলো পানির থেকে, এত বড় একটা বাবলের মতো। কিছুক্ষণ পানির মধ্যে ফস করে ওটা ফেটে গেল বাবলটা। তারপর সে দেখলো ভ্রস করে পানি কাদা সব উচ্চায় উঠলো ওই জায়গাতে। আদিলের প্রায় পানির একটা ঢেউ এসে গেল তার কোমর পর্যন্ত, প্রায় সে লাফ দিয়ে কোনো মতে পিছনে কয়েক পা পিছায় গেল, হারিকেনটা কোনো মতে বাঁচাইছে। সে তাকায় দেখলো কিছু একটা পানির থেকে এরকম উঠছে। তো সে হারিকেনটা বাড়ায় ধরলো, আবার সামনে বাড়ায় ধরে সে দেখতেছে তার সামনে একটা মুখ এরকম বড়, মানে আদিলের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। সে চিন্তা করলো এটা কিসের মুখ। তারপর সে বুঝতে পারলো এটা একটা ব্যাঙের মুখ, এবং ব্যাঙটা বেশ বড়, মানে ব্যাঙটা যখন বসে আছে ওইটা একটা ব্যাঙ আসলে। ওই যে মাটির মতো উঁচা জিনিস দেখছিল ওইটা কাদা তার গায়ে লাগানো ছিল, ওই কাদা লাগানো থাকাতে মনে হচ্ছিল একটা মাটির উঁচু ঢিবি, আসলে ওইটা একটা ব্যাঙের পিঠ ওইটা। এবং ব্যাঙটা তার বুক সমান পর্যন্ত প্রায় উঁচু, মানে সে যে দাঁড়ায় আছে কাদার মধ্যে তার থেকে তার বুক সমান পর্যন্ত উঁচু, কত বড় একটা ব্যাঙ সে বুঝতে পারছে। চোখ দুটা এরকম কালচে, হারিকেনের আলো যতটুকু চোখে পড়ছে কালচে, এবং তার এই হারিকেনটা ব্যাঙের 2 চোখে দেখা যাচ্ছে, এত বড় বড় চোখ, মানে এক একটা চোখ হবে প্রায় একটা টেনিস বলের থেকে বড় এরকম। সেখানে তার এই যে হারিকেনের রিফ্লেকশনটা দেখা যাচ্ছে 2 চোখের মধ্যে ব্যাঙের।
মানে আদিল এত ভয় পাইছে বলার মতো না, এবং সেই বড় ব্যাংকটা এরকম মাথা উঁচা করছে, তার গলার নিচে এরকম দপ 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 করে কাঁপতেছে এরকম করে। আদিলের সারা শরীর রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে মনে হচ্ছে সে ওখানে শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এই সময় আদিল দেখলো ফস করে ব্যাংকটার জিপ ছুটে আসলো। মানে আদিল রিফ্লেকশনে ভয়ে লাফ দিছিল পেছন দিকে, ঠিক তার সে যে জায়গাটা দাঁড়াইছিল ওই পর্যন্ত এসে জিপটা লক লক করে চলে গেল পিছন দিকে। সে একটু আগে যেখানে দাঁড়াইছিল কালচে একটা লক লকে জিপ একদম তার কাছাকাছি, মানে সেই যেখানে দাঁড়াইছিল ওইখানে চলে আসছিল, এবং ওইটা মানে দুই ভাগ করা আর কি জিপটা, এরকম একদম তার কাছাকাছি চলে আসছিল এবং শ্যাট করে ওটা ফেরত গেল। আদিল তখন চিন্তা করলো, আরে আমি তো ছোট ব্যাঙ দেখছি, পোকামাকড় কেমনে ধরে নেয়, কেমনে করে খায়, এটা জিভ মারছিল আমার দিকে, মানে কি? এই চিন্তা করে আদিল ভয়ে ওই হাতের যে দাঁটা ছিল ওই দাঁটা সশব্দে ছুঁড়ে মারে, মানে জোরে, এত জোরে মারে ওই তার হাতের মধ্যে থেকে ভৎ করে শব্দ করে দাঁটা ছুটে যায়, একদম ছুটে যায় ওই ব্যাঙের গায়ের মধ্যে লাগে, খেচ করে লাগে, এবং ব্যাঙটা ওখান থেকে একটা লাফ দেয়। এই লাফটা দেখে আদিলের ভয়ে আত্মা আরো উড়ে যায়, এবং ওটা যে লাফ দিছে মানে যেখানে বসেছিল সেখান থেকে তার ডানে প্রায় 5 থেকে 7 ফিট দূরে যে আবার ঝপাস করে পানির মধ্যে পড়ছে, পানি ছিটকে চারিপাশে পড়লো। আদিল মানে ভয়ে মানে তার জান প্রাণ নিয়ে দৌড় দিল ওখান থেকে, তার আর কিছু মনে নাই, সে মানে একদম পুরোপুরি হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড় দিয়েছে ওখান থেকে। পানির মধ্যে সে ছুটে চলতেছে, তার ক্ষেত মাড়ায় কোন জায়গায় কি ধান গাছে পা পড়তেছে কিচ্ছু খেয়াল নাই, হারিকেন বাড়ি খেয়ে কি হইতেছে খেয়াল নাই, কিছুক্ষণ মানে কয়েকবার বাড়ি খেয়ে হারিকেন নিভে গেছে তার হাতে, হারিকেন নিভে গেছে। হারিকেনটাকে সে ছাড়ে নাই বিকজ অফ সে চিন্তা করছে যে হারিকেনের মধ্যে তেল আছে, সে চাইলে এটা দিয়ে সে মানে করতে পারে আর কি, কিছু আগুন টাগুন জ্বালাইতে পারে প্রয়োজন হলে। তো মানে ওইটা অটুক তার জ্ঞান আছে, যেটা তার একটা কাইন্ড অফ নিরাপত্তা। সে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে সে আসলে, এবং সে চিন্তা করতেছে ওই ব্যাংকটা তার পিছনে আসতেছে নাকি। তো সে এক আইলের উপর উঠে গেছে, দৌড়ায় এসে আইলের উপর উঠে গেছে, এবং তখন তার ইচ্ছা হলো যে আমি পিছন ফিরে তাকাই। পিছন ফিরে তাকাইলো, তাকায় দেখে যে ওই দূরেই ওই ব্যাংকটা ওই দূরেই আছে ওইখানে। তো সে চিন্তা করতেছে আমি দৌড়ায় বাড়ির দিকে যাব। এই সময় মানে সে চিন্তা করছে বাড়ির দিকে যাব, এই সময় সে দেখলো ওই ব্যাংকটা ওখান থেকে আবার লাফ দিল, মানে একটা লাফ দিয়ে প্রায় এক লাফে 5-6 ফিট সামনে এসে পড়ছে ছবাস করে, এবং আবার আরেকটা লাফ দিছে। তো আদিল বুঝলো যে একদম তার কাছাকাছি চলে আসতে কয়েক সেকেন্ড লাগবে। আদিল ঝেড়ে দৌড়াইলো, আইল দিয়ে দৌড়ায় সে কুড়ে ঘরটা আগে, তা ওইটাই তার আগে সবচেয়ে আগে নিরাপদ স্থান তার কাছে মনে হয়েছে। লাফ দিয়ে কুড়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে তার ওই ইটা লাগাই দিছে, ওই যে বেড়ার দরজাটা ছিল আর কি, ওইটা ঠাস করে লাগাই দিছে। লাগাই দিয়ে সে ডানে বামে তাকাই দিছে কি করবে, তখন দেখছে তারের ব্যবস্থা আছে, ওই যে পেঁচায় বাইরে দিয়ে তারা তালা মেরে রাখে, তো তারের ওইটা আছে, সে ওই পেঁচাই দিছে ওখানে। পেঁচাই দিয়ে আদিল ভয়ে ডানে বামে তাকাইছে, হারিকেন তো নিভা, জায়গাটা অন্ধকার, ঘরটা পুরা। তো সে তাড়াতাড়ি লাফ দিয়ে ওই যে চোখের তলে চলে গেল। চোখের তলে অনেক খ্যার ছিল, অনেক খ্যার রাখা, তাদের যে পাম ঘরটা কিন্তু একটু উঁচা, মানে উঁচা জায়গায় করা ওই জায়গাটা, তো খ্যার স্ট্যাক করে রাখা খ্যার ছিল। আদিল ভয়ে ভয়ে একদম খ্যারের তলে ঢুকে গেল, পুরা খ্যারের তলে ঢুকে নিজের গায়ের উপর খ্যার টেনে দিছে, পুরা খ্যার টেনে দিছে। মানে সে চিন্তা করছে সে লুকাবে, পলাবে, তাকে জানি না পায়। মানে সে খ্যার টেনে একদম মাথার উপর দিয়ে দিয়ে নিজে একদম মাটির সাথে মিশে গেছে, তার সারা শরীর উপর শুধু ওই খড় দিয়ে একদম ভরে গেছে জায়গাটা। তো আদিল চুপচাপ পড়ে রয়েছে ওখানে, সে বোঝার চেষ্টা করতেছে আর কোনো শব্দ হয় কিনা। একটু পরেই তার এই পাম ঘরের পাশে শব্দ হইলো ঝপাস করে, মানে ওইটা পাশে এসে পড়ছে। তারপর সে আরেকটা শব্দ পেলো, এইবার এসে পড়ছে একদম তার ওই ক্যাম্প ঘরের সামনে ধাপ করে। এইবার যে শব্দটা হয়েছে বলছে মাটির উপরে কোনো মাংসের পিণ্ড যদি ফেলে থাপাস করে এরকম শব্দ হয়েছে, এবং তারপরে সে প্রচন্ড প্রেসার পাইলো, তাদের যে বেড়ার দরজাটা ওটা ফস করে খুলে ভিতরে, মানে একদম মানে দরজার এক চাপে মনে ভিতরে খুলে গেছে। আদিল ভয়ে থরথর করে কাঁপতেছে। সে ওই খ্যার তার পিঠের উপরে বেশ অনেক খড় আর কি, অনেকগুলো খড়, তো সেই খড়ের ফাঁক দিয়ে সে কোনো মতে তাকানোর চেষ্টা করতেছে সামনে, মানে দেখার জন্য, আর নিজেকে আরো ঘুটাই ফেলতেছে, দুই হাতে আরো খড় নিয়ে চাপাইছে, চিন্তা করছে শব্দ না হয়। তো সে ওই আলো আধারিতে দেখার চেষ্টা করতেছে। কিছুক্ষণ পর চোখে আলো আধারি শুয়ে আসলে সে বুঝতেছে, সে কিন্তু চোখের তল দিয়ে ঢুকছে এখানে, সে বুঝতে পারলো যে সামনে কিছু একটা আছে। একটু পরে সে মাথাটাকে আস্তে করে সন্তর্পণে সরা ওদিকে তাকায় সে দেখতেছে যে ওই ঘরের মধ্যে আলো আধারিতে বোঝা যাচ্ছে একটা অবয়ব মাথা, ওই যে ভেঙের মাথা দেখছে ওরকম অবয়ব ওইখানে। একটু পরে বুঝতে পারলো যে ওই জিনিসটা দেখতেছে ঘরের ভিতরে ভালো মতন, কিভাবে দেখতেছে ওইটাই জানে। আদিল ওখানে মাটির সাথে শুয়ে শরীর মিলায় দোয়া পড়তেছে মনে মনে, যে তার জানি কিছু না হয়, সে বাঁচতে চায়। প্রচন্ড ভয় পেয়েছে আদিল।
এবং তার পিঠের উপর খড় এরকম। তো সে বুঝলো যে ওই জিনিসটা ঘরে ঢুকে নাই পুরা, মানে মাথাটা এরকম ঢুকাইছে, হয়তো ঘরে ঢুকতে পারতো কিনা কে জানে। তো লাফায় লাফায় চলে, মাথা ঢুকায় এইভাবে ওইভাবে করে এরকম দেখার চেষ্টা করতেছে। একটু পরে সে টের পাইলো তার যে ইসের উপরে ওইটা জিব্বা দিয়ে মারছে, তার যে চকির উপর টাটাস করে একদম ঠাস করে তার চকির উপর শব্দ হয়েছে এবং চকিটা লাফায় উঠছে, ওই জিভের এত শক্তি। তো সে তো ভয়ে একদম মাথা নিচে করে আদিল দোয়া পড়তেছে। একটু পরে সে টের পাইলো যে ওদিক থেকে মনে সরে গেল, কারণ ফস করে শব্দ হয়েছে নাই, দূরে শব্দ পেলো ঝপাস করে ওই পাশের খেতে, আবার শব্দ পেলো ঝপাস, মানে দূরে সরে যাচ্ছে ওইটা লাফায় লাফায়। আদিল ভয়ে মানে তার মানে একদম মানে মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। সে অনেকক্ষণ শুয়ে থাকলো, দূর পর্যন্ত শব্দ যাওয়া পর্যন্ত ঝপাস ঝপাস। তারপর সে আস্তে করে উঠলো, উঠে সে খড়ের তল থেকে বেরোলো। তখনও তার ভয়ে বুক কাঁপতেছে। সে উঠলো, উঠে সে তার ওই মানে যে ইসের থেকে ঘাটের তল থেকে বেরোয়, দিক দিয়ে বেরোয়, খড়ের তল থেকে বেরোয়, দাঁড়াইতেছে। ঘর অন্ধকার, কিছু করার নাই। ওই হারিকেনটা এনে ফেলা রাখছিল পাশে, হারিকেনটা নিল, নিয়ে খুঁজে ওইখানে একটা তাক ছিল, তাকের উপর ম্যাচেস ছিল, ম্যাচেস নিয়ে হারিকেনটা আবার জ্বালাইছে। জ্বালানোর পর সে দেখতেছে ঘরের মধ্যে কোনোই নাই, তার যে চকিটা একটু সরে গেছে আগের জায়গার থেকে। তো সে তখন খেয়াল করে একটা দেখছে চকির যে মাথার কাছে একটুখানি উঁচা ছিল, ওই জায়গাটা মনে হয় কেমন যেন একটা পিছলা একটা কেমন জিনিস, মানে থকথকা জিনিস পড়ে আছে ওই জায়গায়। সে বুঝতে পারলো এটা জিভ থেকে লাগছে এটা। সে অনেক ভয়, চিন্তা করলো সে বাড়ি যাবে কিনা, কিন্তু এইখানে থাকার সাহস আর সে পাইল না। তো সে তাদের ওই বেড়ার ফাঁক থেকে একটা কেচি নিল, ওই যে ধান কাটা কেচি, সেই কেচি বা কাঁচি যেটা বলে, ওই কাঁচি নিল। কাঁচি নিয়ে সে ওই ঘরটাকে টেনে দিয়ে বেরোলো হারিকেন জ্বালায়, টিমটিমে আলোতে আস্তে আস্তে সামনে যাচ্ছে। বৃষ্টি তখন নাই বললে চলে, হালকা হালকা চিটা চিটা আসতেছে এরকম। এসে ডানে বামে তাকাচ্ছে আর যাচ্ছে। পুরা ক্ষেতের যতটুকু অংশ রাস্তা পর্যন্ত উঠছে, অতটুকু পার হইতে তার আত্মা পুরা হয়ে গেল, মানে মানে ভয়ে কেঁপে গেল আর কি। মানে সে মনে হলো যে পৃথিবীতে নাই এরকম। এরকম করতে করতে আদিল রাস্তায় উঠছে, রাস্তায় উঠে হেঁটে হেঁটে যাচ্ছে এবং ভয়ে ভয়ে ডাইনে বামে তাকাচ্ছে। তার কাছে মনে হচ্ছে কিছু একটা এখানে আছে। তো তার হাতের বাঁ দিকে, মানে তাদের ওই ক্ষেত মেত পার হয়ে আরো সামনে গিয়ে হাতের বাঁ দিকে একটা এরকম ভিটার মতো ছিল, ওই ভিটাতে ওখানে বাঁশ ঝাড় আছে। তো বাঁশ ঝাড় যখন তার পার হচ্ছে, তখন তার কাছে মনে হলো ওই বাঁশ ঝাড়ের মধ্যে সে একটা আলো দেখলো, মানে মনে হলো যে একটা আলো, বেশ এরকম আলো। বাঁশ ঝাড়ের ভিতর অনেক বাঁশ, মানে অনেক বাঁশ ওইখানে, ওই বাঁশের ওইখানে ভিতর দিয়ে একটা জায়গায় মনে হলো যে আলো জ্বলতেছে কেমন জানি। তো ওইটা দেখে আর তার সাহস হলো না, সে ওই জায়গায় মানে ওই জায়গায় ভিতরে ঢুকে দেখবে কি, সে এটা সাহস হলো না। আদিল ভয়ে দৌড় লাগাইলো ওখান থেকে। দৌড়াইতে সে মানে তার মানে বুক হাঁপড়ের মতো ওঠানামা করতে, সে মানে একদম পড়ে যাবে এরকম অবস্থা। তো এরকম দৌড়াইতে এক সময় তার বাসায় চলে আসছে। সে বাসায় এসে ঢুকে চিৎকার দিতে তার মানে বাবার কাছে আব্বা বলে চিৎকার দিতে ঢুকছে। তো একটু পরে তার আব্বা দরজা খুলে হুমুর করে বেরিয়েছে লাঠি হাতে। কি হয়েছে, তুই এরকম রাত্রেবেলা আসলিস, কিভাবে বৃষ্টি হয়েছে কি? তো সে এসে আর বসে কথা বলতে পারে না। তো সে মোটামুটি তার বাপরে বললো যে আমি ভয় পাইছি, অনেক ভয় পাইছি। তো তার আব্বা তাকে তাড়াতাড়ি ওই যে পড়া পানি টানি দিল। তারপর তাদের গ্রামে যেটা মানে রেওয়াজ, যেটা ওই যে দায়ের উপর লবণ রেখে খাওয়ায়, এটা খাওয়াইলো। তারপর অনেকক্ষণ সে মানে কথা বলতে পারে নাই। পরে সে বলল কি দেখে আসছে। তো শুনলো তার বাপ, শুনে বলল যে ওইটা আসলে তো ব্যাঙ না, খারাপ কিছু ছিল এরকম আমি তো কখনো দেখি নাই, তবে আমি শব্দ পাইছি খেতে রাতের বেলায় শোয়ার সময়, মনে হচ্ছে কারা শব্দ করে, এরকম শব্দ অনেক পাইছি এদিক ওদিক। এগুলো হয় মানুষ কথা বলে, হাসাহাসি করে, এগুলো শব্দ পাইছি, কিন্তু আমি এরকম দেখি না, এটা বেশ ভয়ের মনে হলো। তো তার বাবা এটা বললো বাবা ঘুমা রাত্রে। তা আদিল সাহস করে, মানে ওই দিন রাতে ভয় পেয়েছিল, ঘুমাইতে পারতেছিল না, তার কাছে মনে হচ্ছিল ওই যে ব্যাঙটা আবার চলে আসবে সামনে। তো তার মা বাবা ছিল, তার সাথে দোয়া পড়ে দিছে। তো সকালবেলা তার জ্বর আসছে শরীরে, এমনিও মানে সে বেশ ধকল গেছে, জ্বর আসছে। তো তার আব্বা গিয়ে নিয়ে আসলো ওখানকার মসজিদের যে হুজুর, ওনার সাথে কথা বলে ফজরের পর ওনাকে নিয়ে আসছে। তো উনি এসে দেখে বললো যে খারাপ কিছু জিনিস ছিল ওইখানে, ও সামনে পড়ে গেছে, আসলে ওর যাওয়া উচিত হয়নি, বাইরে না গেলে কিছু হইতো না, ওইটা ওখান থেকে চলে যাইতো। তো ও আর কি ওইটা করতে গেছে। আর এদের অনেক সময় দেখা যায় নিজেরা দেখা সাক্ষাৎ করে, ওই যে বাঁশ ঝাড়ের মধ্যে আলো দেখছে, ওখানে ওরকম ওদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। আবার গ্রামের কিছু মানুষ তাদেরকে বললো যে ওইখানে ওই দেখা গেছে যে ব্যাঙ তার মণি করে রাখে। তো এইটা তো আদিল বিশ্বাস করেই নেই, কারণ আদিলের কথা শুনে আদিলের বন্ধুরা পরবর্তী নাকি বাঁশ ঝাড়ে গেছে, যে এমনি ঘোরাঘুরি করছে, কিচ্ছু দেখে নেই, আদিল যেখানে আলো দেখছিল। কিন্তু ওই যে গ্রামের মানুষ অনেকে তারা নাকি বিশ্বাস করতো ওইখানে যে এরকম সাপেরও মণি আছে, ব্যাঙেরও মণি আছে, এরকম ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক,
ওই ব্যাঙ আর কেউ দেখে নাই, গ্রামের কেউ দেখে নাই। তবে ওই গ্রামের কিছু মানুষ বলতো যে তাদের ওখানে নাকি ওই নদীর ওই পাশে একটা এরকম ছোট ইসের মতো ছিল আর কি, একটা চরের মতো ছিল, ওইখানে নাকি এরকম বড় পুরনো ব্যাঙ নাকি ওইখানে আছে, কিন্তু কেউ দেখে নাই। তবে কেউ বিশ্বাস করতে নারাজ যে ওইটা সাধারণ কোনো ব্যাঙ। তারা বলে যে ওইটা কোনো অন্য জিনিস আর কি, জিন পরি কিছু হবে, ওইটা ওখান দিয়ে চলাফেরা করে। আর ওই হুজুর যেরকম বলছে যে রাতে চলাফেরা করতেছিল, আদিল যদি না বেরোইতো তাহলে তার কোনো সমস্যা মানে ভয় পাইতো না আর কি সে। তবে ভাগ্য ভালো যে সরে গেছে, সে আল্লাহর রহমতে বেঁচে গেছে পিছনে লাফ দেওয়াতে, মানে নাহলে কিন্তু ওই যে তাকে যে জিভ মারছিল প্রথমে, ওইটা দিয়ে সমস্যা করে ফেলতো কিছু, মানে ওইটা দিয়ে ই করে, যেমন ব্যাঙ শিকার ধরলে কিন্তু জিভ দিয়ে পোকামাকড় টেনে নিয়ে আসে এরকম। তো এই ছিল আজমল শেখের ঘটনা, তার ভাই আদিল শেখের। তপন লিখছেন, আজ তোমাকে যে সত্য ঘটনাটি বিস্তারিত লিখতে বসেছি তা কোনো সস্তা ভূতের গল্প বা কাল্পনিক উপন্যাস নয়, বরং এটি আমার স্কুলের পুরনো একজন অন্তরঙ্গ বন্ধু সায়কের জীবন থেকে নেওয়া একটা চরম সত্য অথচ অবিশ্বাস্য ঘটনা। গত বছর একটি পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘ সময় পর সায়কের সঙ্গে আমার দেখা হয়। দূর থেকে ওকে দেখে চিনতেই পারিনি। একসময়ের চঞ্চল প্রাণোচ্ছল আর হাসি খুশি ছেলেটার চোখের কোণে এমন একটা গভীর জমাট বাঁধা আদিম অন্ধকার দেখে খুব অবাক হলাম। ওর অবচেতন মন যেন কোনো এক চরম আতঙ্কের খাঁচায় আজীবনের জন্য বন্দী হয়ে গেছে। অনেক জোরাজোরির পর এক নিঃসঙ্গ রাতে সায়ক আমার হাত দুটো চেপে ধরে, কেঁদে ফেলে, আর তার জীবনের সেই হাড় হিম করা মর্মান্তিক এবং অদ্ভুত অভিজ্ঞতার কথা জানায়। আজ থেকে বছর দুয়েক আগে দিল্লি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার পথে এক অভিশপ্ত দূরপাল্লার বিলাসবহুল স্লিপার বাসে ঘটেছিল সেই ঘটনা। ঘটনাটা শুধু ভয়াবহ নয়, এর ভিতরে লুকিয়ে আছে এক গভীর মানসিক যন্ত্রণা। দিল্লির এক ঝুম বৃষ্টি ভেজা থমথমে রাত। সায়ক ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে সে দূরপাল্লার বিলাসবহুল স্লিপার বাসটিতে উঠেছিল। বাসটি তখন শহরের কোলাহল ছাড়িয়ে হাইওয়ে ধরে এগোতে শুরু করে। তখন ঘড়িতে রাত প্রায় 11টা। সায়কের সিটটা ছিল বাসের একদম পিছনের দিকে একটি লোয়ার বার্থে। বাসে ওঠার পর থেকেই সায়ক লক্ষ্য করে পুরো এসি বাসের ভিতর কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে পচা গোলাপ ফুল এবং ভিজে মাটি আর কর্পূরের মিশ্রিত অদ্ভুত একটা গন্ধ ব্যবসা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এসি সচল থাকা সত্ত্বেও সেই গন্ধটা কিছুতেই যেন যাচ্ছিল না। মাঝরাতে যখন বাসের প্রায় সব যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সায়কের হঠাৎ ঘুম ভেঙে যায়। ওর ঘুম ভাঙে একটা তীব্র অস্বাভাবিক ঠান্ডায়। ওর মনে হচ্ছিল ও যেন বাসের ভিতরে নয়, কোনো বরফ ঘরের ভিতর শুয়ে আছে। ও নিজের গায়ের কম্বলটা ভালো করে জড়াতে গিয়ে লক্ষ্য করে ওর ঠিক পাশের ফাঁকা কেবিনটাতে কেউ একজন বসে আছে। শুয়ে নেই, জবুথবু হয়ে কুঁকড়ে বসে আছে। অথচ চার্ট অনুযায়ী সায়ক নিশ্চিত যে ওই সিটটা খালি থাকার কথা ছিল। সায়ক ভালো করে লক্ষ্য করার জন্য যখন সেদিকে তাকায়, তার বুকের ভিতরটা একটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। সিটে বসা অবয়বটা সম্পূর্ণ একটা কালো চাদরে ঢাকা, আর তার মাথাটা অদ্ভুতভাবে একপাশে ঝুলে রয়েছে, ঠিক যেভাবে ফাঁসি দেওয়ার পর মানুষের ঘাড়ের হাড় ভেঙে যায় ওইভাবে। সায়ক প্রথমে ভেবেছিল হয়তো কোনো সহযাত্রী বসার জায়গার অভাবে ওভাবে ঘুমোচ্ছেন, কিন্তু গা শিউরে ওঠা বিষয় হলো বাসটা যখনই হাইওয়ের কোনো গর্তে বা ঝাঁকুনিতে পড়ছিল, ওই অবয়বের মাথাটা চামড়ার পুতুলের মতো নির্জীবভাবে এদিক ওদিক দুলছিল, যেন ঘাড়ের হাড়ের সঙ্গে মাথার কোনো সংযোগই নেই। সায়কের মনে হচ্ছিল একজোড়া অদৃশ্য হিমশীতল চোখ ওই অন্ধকারের আড়াল থেকে ওর প্রতিটা নড়াচড়া আর হৃদস্পন্দন পর্যবেক্ষণ করছে। আতঙ্কে সায়কের কপালে ঠান্ডা ঘাম জমতে শুরু করে।
এবং ও সারা রাত চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে পড়ে থাকে। রাত তখন আনুমানিক 3টে। বাস তখন মধ্যপ্রদেশের কোনো একটা জনমানবহীন মাইলের পর মাইল বিস্তৃত ঘন জঙ্গল ঘেরা নির্জন হাইওয়ে দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে। হঠাৎ করেই বাসের ভেতরের সেন্ট্রাল এসি থেকে অদ্ভুত একটা হিসহিস শব্দ হতে শুরু করে এবং বাসের নীলচে নাইট ল্যাম্পগুলো মৃদুভাবে কাঁপতে কাঁপতে নিভে যায়। আর ঠিক তখনই শায়কের কানে আসে একটা চাপা কান্নার আওয়াজ। এই আওয়াজটা কোনো প্রাপ্তবয়স্ক মানুষের নয়, একটা ছোট বাচ্চার গলার স্বর, যা তীব্র যন্ত্রণায় এবং অপূর্ণতায় ছটফট করছে। আওয়াজটা ক্রমশ বাসের পিছন থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর সামনে থেকে পিছনের দিকে আসে। শায়ক কাঁথার ফাঁক দিয়ে ভয়ে ভয়ে উঁকি মেরে দেখে বাসের সরু করিডর বা যাতায়াতের প্যাসেজটা সম্পূর্ণ ফাঁকা, সেখানে কেউ নেই। কিন্তু কান্নাটা এতটাই বাস্তব আর জীবন্ত যে ওর মনে হচ্ছিল কেউ একজন ওর কানের ঠিক পাশে মুখ এনে ফিস ফিস করে কাঁদছে। নিজের মনকে শান্ত করতে এবং অবাস্তব চিন্তা দূর করতে শায়ক জানলার দিকে মুখ ফেরায়। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশার চাদর। হঠাৎ করে বাসের একটা বড় স্পিড ব্রেকারের তীব্র ঝাঁকুনিতে জানালার কাঁচের দিকে তাকাতেই শায়কের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। চলন্ত বাসের জানলার বাইরে ঠিক কাঁচের উপারে একটা ছোট বাচ্চার মুখ লেপ্টে আছে। মুখটার চোখ দুটো কুচকুচে কালো, যেন দুটো গভীর শূন্য কুয়ো। বাচ্চাটার ফ্যাকাশে নীল হয়ে যাওয়া ঠোঁট দুটো নড়ছিল, আর সে তার ছোট্ট হাত দিয়ে জানলার কাঁচে আঁচড় কাটছিল, যেন সে ভিতরে আসার জন্য আকুতি জানাচ্ছে। প্রায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় যে গাড়িটা চলছে, তার বাইরে এমন কোনো জীবন্ত মানুষের মুখ থাকা অসম্ভব। শায়ক ভয়ে চিৎকার করে বাসের বাকি যাত্রীদের ডাকতে চাইল, কিন্তু দেখল ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। শায়ক যেন সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। এক অদৃশ্য শক্তি যেন তার কণ্ঠনালী চেপে ধরেছিল। ভোরের আলো ফোটার ঠিক কিছু আগে বাসটা হাইওয়ের পাশে একটা সম্পূর্ণ পরিত্যক্ত ভাঙাচোরা ধাবার সামনে এসে আচমকা ব্রেক কষে দাঁড়ায়। চালক এবং কন্ডাক্টর কোনো কথা না বলে যাত্রীদের চা খাওয়ার জন্য নেমে যেতে বলেন। শায়ক কোনো মতে নিজের অবশ অসার শরীরটাকে বাস থেকে নামায়। সে সোজা বাসের কন্ডাক্টরের কাছে যায়। কন্ডাক্টর লোকটার বয়স ছিল 50-এর কোঠায়। মাথায় কাঁচা পাকা চুল, মুখটা খুব গম্ভীর আর নিষ্প্রাণ। শায়ক যখন পকেট থেকে টাকা বের করে, তখন তাকে রাতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা ইশারায় বলতে যাবে, ঠিক তখনই কন্ডাক্টরটি যান্ত্রিকভাবে শায়কের দিকে তার ঘাড়টা ঘোরায়। শায়ক বিস্ময় এবং তীব্র আতঙ্কে স্তব্ধ হয়ে দেখে ভোরের আলোয় লোকটার মুখের চামড়া গলে গলে নিচের দিকে নেমে যাচ্ছে, আর তার গলার চামড়ায় গভীর কালচে পচে যাওয়া একটা ফাঁসির দাগ। কন্ডাক্টরটি শায়কের আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে এক নারকীয় অমানসিক হাসিতে ফেটে পড়ে এবং ফিসফিস করে বলে, বাবু, এই বাস কোনোদিন ব্যাঙ্গালোর পৌঁছবে না। আমরা তো 3 বছর আগেই এই হাইওয়েতে শেষ হয়ে গেছি। চরম আতঙ্কে শায়ক পিছনের দিকে পিছিয়ে আসে। ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। বাকি যারা যাত্রীরা নিচে নেমেছিল তারা প্রত্যেকেই যেন পুতুলের মতো নিষ্প্রাণ, ফ্যাকাশে শরীর। বাতাসে কোনো পাখির ডাক নেই। শায়কের যেন চারপাশ বদলে যাচ্ছে, যেন মেঘ করে এসছে, যেন পৃথিবীটা অন্ধকার হয়ে এসছে। বাতাস যেন থমকে গেছে। শায়ক কিভাবে আবার সেই বাসে ফিরে এসেছিল আর কিভাবেই বা ব্যাঙ্গালোর পৌঁছেছিল তাও জানে না। ওর যখন জ্ঞান ফেরে, ও নিজেকে আবিষ্কার করে ব্যাঙ্গালোরের একটা হাসপাতালের আইসিইউতে। পরে পুলিশি তদন্ত এবং খবরের কাগজ থেকে জানা যায় এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। আসলে শায়ক দিল্লি থেকে যে বাসে উঠেছিল, সেই বাসটা ব্যাঙ্গালোর পৌঁছানোর অনেক আগেই
মধ্যপ্রদেশের সেই গভীর জঙ্গলের হাইওয়েতে একটা ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল। একটা লরির সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের অনেক যাত্রী মারা যায়। একটা ছোট শিশু এবং কন্ডাক্টর ঘটনাস্থলেই মারা যায়, আর শায়কও সেই বাসটায় ছিল। মর্মান্তিক ব্যাপার হলো, শায়ক ওই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমার মতো অবস্থায় চলে গিয়েছিল। কিন্তু তার আত্মা বা চেতনা বাকি মৃত যাত্রীদের অতৃপ্ত আত্মা এবং সেই অভিশপ্ত মৃত্যুর মুহূর্তটির সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে মানসিকভাবে ও এক গোলক ধাঁধায় বন্দী হয়ে যায়। এ এক অদ্ভুত ঘটনা। শায়ক আসলেই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টটা যখন হয়, শায়ক কিছু বুঝতেই পারে না। তাহলে শায়কের জন্য যে রিয়ালিটিটা ছিল, সেই রিয়ালিটিটা কি? ভাবলেই বড় অবাক লাগে, তাই না? হয়তো যেই সময় শায়ককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় শায়ক সেই কন্ডাক্টরের সঙ্গে কথা বলার মুহূর্তটা ফেস করছে। উই ডোন্ট নো। এই ঘটনাটা আমার কিন্তু বড় অদ্ভুত লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং জানাবেন যে আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা আসলেই ঘটেছে কিনা। ঘটে থাকলে আমাদের অবশ্যই সে ঘটনা পাঠাবেন। আমার নাম রাজু। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি শতভাগ সত্য। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার বিষয়, তবে যেটা ঘটেছে সেটাই বলবো। আমার বাড়ি গাজীপুর উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নে। আমাদের গ্রামটা খুবই নিরিবিলি, শান্ত। একবার যদি কেউ এই গ্রাম দেখে তাহলে তার ভালো না লেগে পারে না। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিভীষিকা, যা বছরের পর বছর গ্রামের মানুষদের আতঙ্কে রেখেছে। গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো পরিত্যক্ত বাড়ি। দিনের আলোয় সেটি দেখতে সাধারণ ধ্বংসপ্রাপ্ত কাঠের ঘর ছাড়া কিছু মনে হতো না। তবে সূর্য অস্ত যাওয়ার পর সেই বাড়ির রূপ পাল্টে যেত। কেউ কেউ বলতো বাড়িটির ছাদে অদ্ভুত কিছু নড়াচড়া করে, আবার কেউ বলতো জানালাগুলো এমনভাবে কাঁপে যেন কেউ ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। আবার কেউ বলতো দিনের বেলায় ওখানে কেউ গেলে আর ফিরে আসে না, আর রাতের বেলায় ওখানের আশেপাশেও যদি কেউ যায় তাহলেও হয়তো তার কোনো অস্তিত্ব থাকবে না। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। এটি অনেক অনেক বছর আগের ঘটনা। যে ঘটনাটির সঙ্গে এই জায়গাটি জড়িয়ে আছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। অনেক বছর আগে এই বাড়িতেই থাকতেন এক রহস্যময় সাধক। রহস্যময় সাধক বলতে যারা মানুষের ক্ষতি করে, বিভিন্ন ধরনের মন্ত্র জাদু করে থাকে। শোনা যায় তিনি কালো জাদু করতেন। দিনের বেলায় কেউ তাকে দেখতে পেত না, তবে রাত গভীর হলে তিনি উঠানে ধূপ জ্বালিয়ে বসতেন। সামনে থাকতো কিছু হাড়গোড়, এক অদ্ভুত কালো কাপড়ে মোড়ানো বই, আর মাটিতে আঁকা থাকতো কিছু অজানা প্রতীক। সে এক অদ্ভুত মানুষ ছিলেন। মানুষ বললে ভুল হবে, সে যে আসলে মানুষ ছিলেন সেটি আসলে কেউই জানেন না। সেই সাধক হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। কেউ জানতো না তিনি মারা গেছেন নাকি অন্য কোথাও চলে গেছেন। কিন্তু তারপর থেকেই বাড়িটি অদ্ভুত আচরণ করতে শুরু করে। গ্রামের কেউ সেই বাড়ির আশেপাশে যেতে সাহস করত না। বলে নেই, কেউ তো তাকে দেখতো না, তাহলে কি করে বুঝলো যে সে নিখোঁজ? এই পাশ দিয়ে অনেকেই কাজে যেত বা কোনো কারণে এখান থেকে যেত, তখন দূর থেকে রাতের বেলায় এখানে আগুনের আলো দেখা যেত। কিন্তু হঠাৎ কেউ আর এখানে কোনো কিছুই দেখতে পেল না। কিন্তু কৌতূহল সবসময় মানুষকে বিপদের দিকে টেনে নেয়। মানুষের কোনো দরকার ছিল না এখানে কে আছে কে নেই এটা জানার, কিন্তু মানুষ সবসময় নিজের বিপদের জন্য নিজেই দায়ী থাকেন। এই সাধক কারোর সাথেই কখনো না কথা বলতো বা দেখা দিত। কি দরকার তার উপরে এতটা আগ্রহ দেখানোর বলেন? যাই হোক, রাজু, নাহিদ আর জামান 3 বন্ধু ছিল, ভয়ডরহীন। এরা সবসময় একসাথে চলাফেরা করত, একসাথে আড্ডা দিত। এক রাতে তারা সিদ্ধান্ত নিল সেই বাড়ির রহস্য ভেদ করবে। তাদের মাথায় এমন ভূত কেন উঠলো আমরা কেউ জানি না। যেখানে দিনের বেলায় ওখানে কেউ যাওয়ার সাহস পায় না, সেখানে রহস্য ভেদ করার জন্য তারা যাবেন। বিষয়টা খুবই হাস্যকর ছিল, কিন্তু হাস্যকর হলেও তারা এই কাজটি করলো। সবাই শুধু গল্প বানায়, কিন্তু সত্যিটা কেউ জানে না, বলল রফিক। সত্যি গল্প আজকাল আর কারো কাছ থেকে জানা যায় না, সবাই নিজের মতন মন গড়া গল্প বলে। আমি বাজি ধরে বলতে পারি কিছুই নেই ওখানে, হেসে উঠল কামাল। আরে এমনও হতে পারে ওই জায়গায় এমন কোনো গুপ্তধন আছে যেটার কারণে ওখানে কেউ একজন মানুষের আনাগোনা যেন কম হয়, তাই এমন গুজব ছড়িয়ে রেখেছে। নাহিদ একটু দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল।
কারণ ও একটু অন্যরকম ছিল, পড়াশোনায় ভালো এবং অন্যদের থেকে একটু বুঝদার। রাত ঠিক 12টার সময় তারা তিনজন লণ্ঠন হাতে নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁকা ছিল, যেন তাদের জন্য অপেক্ষা করছিল। চারপাশে এক অস্বাভাবিক নীরবতা, ঘুটঘুটে অন্ধকার, শুধু আশেপাশে ব্যাঙের ডাক আর কিছু রাত জাগা পাখির শব্দ ছাড়া আর কোনোই শব্দ নেই। তারা ধীরে ধীরে দরজার ভেতর পা রাখলো। দরজা দিয়ে ঢোকার আগে তিনজন তিনজনের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু যখন কারো মাথায় কোনো কিছুর ভূত চলে তখন আসলে কোনো দিকে মানুষের মাথা ধীভাবে কাজ করে না। ভিতরে ঢুকে এরা দেখলো ঘর জুড়ে ধুলো আর জং ধরা আসবাবপত্র। দেয়ালের গায়ে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা, যা কোনো সাধারণ লেপি নয়। ঘরের মাঝখানে পড়েছিল শুকিয়ে যাওয়া মোমের ছাই আর একটি কালো মোড়ানো খাতা। তারা সবাই একটা জিনিস ঢোকার সাথে সাথে বুঝতে পারলো যে তারা যে কথাগুলো শুনেছে সেটার কিছুটা হলেও মিলছে। বোঝা যাচ্ছে এখানে কেউ মোম জ্বালিয়ে অনেক কিছু লিখে একটা কিছু করেছে। এগুলো কোনো সাধারণ লেখা নয়। ফিস ফিস করে বলল নাহিদ। নাহিদ বরাবরই চুপচাপ থাকতো। সে হঠাৎ হঠাৎ এমন একটা কথা বলে উঠত যেটা শুনে শরীরে একটা হিম বয়ে যেত। যেমন কৌতূহলী হয়ে খাতাটা তুলে নিল। পাতাগুলো ছিল পুরনো, কিন্তু লেখাগুলো যেন আজও তাজা। লেখাগুলো খুবই অদ্ভুতভাবে লেখা। এমন লেখা এর আগে কখনোই পড়া হয়নি তাদের। কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে সবার ভিতরে, যে এই পৃষ্ঠা খুলবে সে আর কখনো মুক্ত হবে না। লেখাটি পড়তেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়তে লাগলো ঘরময়। মনে হলো যেন আশপাশের এই সব কিছু কথা বলছে। কি এক অদ্ভুত পরিবেশের আগমন হলো। বাতাসের মাঝে কেমন যেন একটা চাপা শব্দ ভেসে এলো, যা স্পষ্ট নয় কিন্তু অনুভব করা যাচ্ছে। রাজু চারপাশে তাকিয়ে দেখলো জানালার পর্দা ধীরে ধীরে কাঁপছে। কামাল হাতের খাতাটা ফেলে দিয়ে বলল, আমাদের এখনই বের হয়ে যাওয়া উচিত। কিন্তু দরজার দিকে এগোতেই তারা বুঝতে পারলো দরজা আর খোলা নেই। এই দরজা দিয়ে একবার ঢুকে যাওয়া যায় ঠিক, কিন্তু বের হয়ে যাওয়া সম্ভব। হঠাৎই দরজার ওপাশ থেকে বিকট শব্দ এলো, যেন কেউ নখ দিয়ে দরজায় আঁচড় কাটছে। কেমন যেন একটা কুটকুট শব্দ সেখানে। নাহিদ আতঙ্কে পেছনে তাকিয়ে দেখলো দেয়ালের সেই অদ্ভুত চিহ্নগুলো ধীরে ধীরে লালচে হয়ে উঠছে। আশেপাশের সব চিত্রগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হতে শুরু করলো। শুনলে হয়তো মনে হবে এগুলো কিভাবে বাস্তবে সম্ভব। ভাই, আসলে যাদের সাথে ঘটনাটি ঘটেছে তারা জানে তাদের সাথে তখন কি হচ্ছিল। জামান, দরজা খোলো। যেমন দরজার হাতল ধরতেই সে হাত পুড়ে যাওয়ার মতো সরে গেল। দরজা গরম হয়ে গেছে। নাহিদ দেখলো মেঝেতে আঁকা গোল চিহ্নগুলোর মাঝ থেকে কিছু একটা উঠছে। ধীরে ধীরে মাটির ফাটলের মধ্য থেকে বেরিয়ে এলো একটা বিকৃত হাত। এটা কোনো মানুষের হাত নয়। লম্বা আঙ্গুল, কালো ত্বক আর ফোলা ফোলা শিরা। যেমন হঠাৎই চিৎকার করে উঠল। তার চোখ একদম সাদা হয়ে গেল। সে কাঁপছে। সে কেবল একটাই কথা বলছিল, ও চলে এসেছে। তারপর জামান ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। নাহিদ আর জামান দরজার দিকে দৌড় দিল। ঠিক তখনই দরজা নিজে থেকে খুলে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বের করে দিল। তারা প্রাণপণে ছুটতে লাগলো, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো জামান দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ একদম লালচে। সে ধীরে ধীরে বলল, আমি ওর হয়ে ফিরে এসেছি। তারপর দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখলো জামানের কোনো অস্তিত্ব নেই। নাহিদ আর রাজু কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা যেন বোবা হয়ে গেছে। কিন্তু এরপর থেকে প্রতি রাতেই গ্রামের কেউ কেউ মাঝরাতে সেই পুরনো বাড়ির জানালায় এক অন্ধকার মূর্তি দেখতে পেত। সাধকের সেই বাড়িটি আর কখনো খোলা হয়নি। তবে কামালের পরিবার বলে প্রতি রাতে কেউ একজন দরজার সামনে এসে দাঁড়ায় আর ধীরে ধীরে দরজায় আঘাত করে। এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের এক আত্মীয়ের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি তার মতন করেই বলছি। সে একসাথে অনেকগুলো গল্প আমাকে লিখে পাঠিয়েছে। ঘটনাটি বলতে গেলে আজ থেকে প্রায় 15 থেকে 17 বছর আগের। তখন আমার বয়স হবে বড়জোর 3 থেকে 5 বছরের মধ্যে। আমি তখন গ্রাম্য জীবনের অধীনে ছিলাম, যেখানে ডিজিটালের কোনো ছোঁয়া ছিল না। আশপাশের 2-4টি গ্রামেও তেমন কোনো আধুনিক প্রযুক্তি পৌঁছায়নি। শুধু একমাত্র মোটা ডিস্কোযুক্ত সিস্টেমওয়ালা টেলিভিশন ছাড়া। সারাদিন নিজের কিছু সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি আর মায়ের হাতের খাবার খাওয়া, এই ছিল তখনকার জীবনের প্রথম লক্ষণ। বয়স ছিল অল্প, তাই বড় ভাইয়েরা মজার তালে তালে আমাদের চেলাদের মতোই রাখতেন। যেমন কাজ করাতেন ঠিক তেমনই রক্ষাও করতেন। আমাদের গ্রামটি ছিল খুবই খোলামেলা। এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব ছিল বেশ অনেকটা। সময়ের তালে তালে তা এখন একটু কাছাকাছি হয়ে গেছে। প্রত্যেক বাড়ির ঠিক সামনে পিছনে বিশাল বিশাল চাষের জমি ছিল, যেখানে 12 মাসই কিছু না কিছু চাষ হতো।
আবার এইসব ক্ষেতের মধ্য দিয়েই ছিল অন্য জায়গা বা গ্রামের যাওয়ার রাস্তা। নারীরা বোরখার দুই পাশ দু হাতে ধরে হাঁটতেন যেন কাদামাটিতে লেগে না যায়। আমার মতো ছেলেমেয়েরা প্রায় ক্ষেতের বিভিন্ন জিনিস চুরি করত আর গ্যাং বানিয়ে রান্নাবান্না করত। গ্রামটি বেশ খোলামেলা হওয়ায় মাঝে মাঝে কিছু ভুতুড়ে ঘটনার কথা শোনা যেত। গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে মাঝে মাঝে কিছু সাদা কাপড় পরা বয়স্কদের দেখা যেত। তারা পুকুরে অজু সম্পাদন করে পুকুরের পানিতে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেত। এই ধরনের ঘটনা বেশিরভাগই দেখতেন বাড়ির নতুন বউরা। প্রায় প্রতিদিনই আমাদের গ্রামের ক্ষেতের রাস্তা দিয়ে নতুন বউ নিয়ে পালকি যেত। বেশিরভাগ সময় পালকি দেখা যেত শীতকালে। মাঝে মাঝে এলাকার লোকজন নতুন বউকে দেখতে চাইলে পালকি বাহকরা দেখাতো, আবার কখনো দেখাতো না। তো একদিন তীব্র শীতের ভোরবেলার কথা, আমি এবং আমার এক বড় ভাই ক্ষেতের মধ্যে ঘুরছিলাম। ভাই খেতে কি যেন এক ধরনের পোকার ওষুধ ছিটিয়ে দিচ্ছিলেন, আর আমি সেই ওষুধের বালতি হাতে নিয়ে তার সঙ্গে সঙ্গে ঘুরছিলাম। হঠাৎ দূর কোথাও থেকে কিছু লোকের পালকির গান গাওয়ার শব্দ ভেসে আসতে লাগলো। আমরা দুজন সেদিকে তাকিয়ে থাকলাম। কিছু মুহূর্তের মধ্যেই 4 জন পালকি বাহক কুয়াশা ভেদ করে একটি পালকি কাঁধে নিয়ে আসতে লাগলো। হঠাৎ পালকি বাহকরা কাদামাটিতে পিছলে পড়ে গেল ক্ষেতের অপর পাশে। ভাই আর আমি তাড়াহুড়ো করে তাদের সাহায্য করতে ছুটে গেলাম। ভাই পালকি ধরতে 4 জনের মধ্যে একজন হঠাৎ গর্জন করে উঠে আমাদের উদ্দেশ্যে চিৎকার করলো, তোরা ভালো করলি না, তোরা ভালো করলি না। তার সঙ্গে সঙ্গে অন্যরাও এই কথা বলতে লাগলো। একসময় তাদের সঙ্গে ভাইও যেন দণ্ডে লেগে গেল। তাদের মধ্যে গ্রাম্য ভাষায় তর্ক বিতর্ক হচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিলাম। হঠাৎ আমি একটি জিনিস লক্ষ্য করি, পালকির নতুন বউ জমিতে পড়ে আছে। আমি তাড়াহুড়ো করে নতুন বউয়ের কাছে গিয়ে তাকে মুড়িয়ে দেখতেই একটা চিৎকার করে ফেলি। আমি দেখি একটি অর্ধ খাওয়া লাশ, যার শরীরের প্রতিটি অঙ্গ যেন কেউ ছিঁড়ে খেয়ে ফেলেছে। চোখ দুটি বড় বড় করে খোলা, আর বউয়ের সাজ পড়েছিল। আমার চিৎকার শুনে ভাই তাড়াতাড়ি আমার দিকে দৌড়ে দিয়ে আসে। ভাইও একই দৃশ্য দেখে কিছু একটা বুঝতে পেরে আমাকে কোলে তুলে দৌড়াতে শুরু করেন বাড়ির দিকে। পিছন থেকে বিভিন্ন আওয়াজে কেউ আমাদের থামানোর চেষ্টা করছিল বারবার। অনেক বছর পরে আমি ভাই থেকে জানতে পারি যে সেই বউটা বেশ কিছুদিন আগে আত্মহত্যা করেছিল। বউকে তার সাজানো রূপে কবর দেওয়া হয়েছিল, আর সেই পালকি বাহকরা ছিল নরখাদক। ছায়া দেখলে ভয় পান, না পেয়ে থাকলে এবার থেকে ছায়া দেখলে দুদণ্ড দাঁড়িয়ে যাবেন। 2023 কলকাতার জানুয়ারির রাত। কুয়াশার চাদরে মোড়া শহর, ট্রামের ঝমঝম শব্দ, দূরে কোনো রিক্সাওয়ালার তন্দ্রাচ্ছন্ন হাঁক ডাক, আর হাওয়ার মধ্যে একটা ঠান্ডা ধাতব গন্ধ। শহরটা সারাদিন কোলাহলে মুখর থাকে, কিন্তু রাত যত গভীর হয় ততই যেন সেটা নিজের প্রকৃত রূপে ফিরে আসে। একটা অদ্ভুত শূন্যতা, যেখানে কোনো কিছুই ঠিকমতো দৃশ্যমান নয়, তবু অনুভব করা যায়। পরিত্র ছাদে দাঁড়িয়ে আছে। আজ অফিস থেকে ফিরে রাতের খাওয়া দাওয়া করার পর কি যেন একটা টানলো তাকে ছাদে। এমন কিছু নয় যা সে ব্যাখ্যা করতে পারে। একটা অভ্যাসের মতো, কিংবা বলা ভালো একটা অভ্যাসহীন টান। যেমন হঠাৎ রাত 3টের সময় ঘুম ভেঙে যায়, কিন্তু কেন তার কোনো ব্যাখ্যা থাকে না। পাশের বাড়িতে ধ্রুব থাকে, এই পাড়ার পুরনো বাসিন্দা। পায়রার শখ আছে, তাই ছাদে একটা সিসিটিভি লাগানো, যাতে কেউ পায়রা চুরি না করে। পরিত্র এত বেজায় আপত্তি, এই নজরদারি ক্যামেরার জন্য সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে কখনোই ছাদে আসতে পারে না। সিসিটিভির লাল আলোটার দিকে ভৎসনা ভরে তাকিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। পরক্ষণে ফস করে জ্বলে উঠল দেশলাই। প্রথম টানটা দিয়ে আরামে চোখ বুঝলো অরিত্র। আচমকা তর্জনীতে আলতো ছ্যাঁকা লাগতে সম্মিত ফিরে দেখলো ফিল্টার পড়তে শুরু করেছে। সিগারেটের শেষ টানটা দিয়ে ফেলে দিল ছাদ থেকে। জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা কার্নিশে মাথা ঠুকে শেষবারের মতন ফুলকিগুলো ছড়াতে ছড়াতে নিচে পড়ে গেল। বাতাস একটু থমথমে লাগছে। শুধু আজ নয়, কিছুদিন ধরেই একটা অজানা অনুভূতি তাকে অস্বস্তিতে রেখেছে। কেমন যেন একটা অদৃশ্য নজরদারি ছাদের পাঁচিলে দুহাত রেখে একটু ঝুঁকে বাড়ির নিচের ফাঁকা গলিটা দেখল। নিকষ কালো অন্ধকারে গিলে নিচ্ছে পুরো এলাকা, অথচ আকাশে চাঁদ দিব্যি আছে নিজ মহিমায়। কিন্তু জ্যোৎস্নার আলো নিজ পর্যন্ত পৌঁছাতে পারছে না। 4 তলার কার্নিশ অবধি এসে কিসে একটা আটকে গেছে। আজকাল অন্ধকারে বড্ড নেশা ধরিয়ে দেয়। হঠাৎ একটা ফিসফিসানি ঠিক বা কানের পেছনে। আতকে উঠে পেছন দিকে তাকালো, কেউ নেই। শুধু জ্যোৎস্নার আলোয় শ্যাওলা ধরা দেওয়ালটা দেখতে পাচ্ছে। হাঁপড়ের মতন বুক ধরফর করতে লাগলো। সেই দেয়ালে একটা ছায়া পড়েছে। অরুত্রের ছায়া নয়, অন্য কিছুর, নাকি অন্য কারোর। এটা একটা সাধারণ ছায়া হলে সে পাত্তা দিত না, কিন্তু এটা ঠিক ছায়ার মতো লাগছে না। আশেপাশে যা রয়েছে তার কোনো কিছুর সঙ্গেই এই ছায়ার মিল নেই। জ্যোৎস্নার আলোটাও কেমন যেন ম্লান থেকে ম্লানতর হয়ে যাচ্ছে।
সে এক দৃষ্টে ছায়ার দিকে তাকিয়ে রইল। বাতাস আরও ভারী হয়ে আসছে, ছায়াটা নড়ছে না, বরং সেটা যেন ক্রমশ গাঢ় হচ্ছে। সৌম্যর মনে হলো তার শরীরের ভেতর থেকে একটা কাঁপুনি সারা দেহকে এক নির্দিষ্ট লয়ে কাঁপাচ্ছে। জ্যোৎস্না আর নেই, কিন্তু ছায়াটা আরো স্পষ্ট, আরো ভারী হয়ে উঠছে। মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল। শুধু অরিত্রের র্যাপিড হার্টবিট শোনা যাচ্ছে, ধুক ধুক ধুক, একটা হালকা ঘড় ঘড় শব্দ। সে অনুভব করলো ছায়াটা আস্তে আস্তে নড়ছে। এটা যেন দেয়ালের অংশ নয়, বরং একটা তরল পদার্থের মতো, যেটা দেয়াল থেকে আলাদা হয়ে তার দিকে সন্তর্পণে এগিয়ে আসছে। সৌম্যর শরীর শিথিল হয়ে আসছে। গলা দিয়ে কোনো আওয়াজ তো দূরের কথা, শ্বাস প্রশ্বাসও ছন্দ হারাচ্ছে। ছায়াটা আরও এগিয়ে এসেছে, আর মাত্র ফুট চারেক। কোনো রকমের সর্বশক্তি একত্র করে সৌম্য বলে উঠল, কে ওখানে? জিজ্ঞেস করলেও উত্তর পাওয়ার কোনো আশা ছিল না, কিন্তু উত্তর এলো একটা ফিসফিসানি খুব কাছ থেকে, আমি অরিত্র। অরিত্রের পা অবশ্যই আছে, আর ঠোঁট নাড়াতে পারছে না, চিৎকার করতে পারছে না। শ্বাস প্রশ্বাসের লয় ধীর হয়ে আসছে। ছায়াটা এখন অরিত্রের একদম সামনে, 1 ফুটেরও কম দূরত্বে। হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলো সে। অনুভূতিটা 2 পায়ের পাতা থেকে আস্তে আস্তে শরীর বেয়ে উপরে উঠছে। ধীরে ধীরে কিছু একটা তাকে গ্রাস করছে। কি একটা মনে হওয়াতে অরিত্র শেষবারের মতন সামনে ভালো করে তাকালো। ছায়াটার অবিকল মানুষের মতো অবয়ব, মাথা আছে, হাত আছে, পা আছে, কিন্তু মুখ নেই। মুখের জায়গায় অন্ধকার, গভীর এক শূন্যতা, একটা কালো নিঃসীম গহ্বর। এবার অরিত্র এর গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। পরদিন সকালে কাজের মেয়ে দুলু বেল বাজিয়ে বাজিয়ে ক্লান্ত হয়ে পাশের বাড়ির বাসিন্দা মাঝবয়সী ধ্রুবকে পরিমরি করে ডেকে আনলো। অনিকেতে সে অনেক ডাকাডাকি, দরজা ধাক্কাধাক্কি করেও যখন অরিত্রের সাড়া পেল না, তখন বিপদের আশঙ্কা করে পাড়ার লোক এবং পুলিশ 2 ডেকে এনে দরজা ভেঙে ঢুকে দেখে কোনো ঘরেই কেউ নেই। ছাদের দরজা বন্ধ, বাইরে থেকে ছিটকিনি দেয়া। তারপর সেই দরজা ভাঙার পর সামনের দৃশ্য দেখে সবার কপালে ভাঁজ। অরিত্র ছাদের মেঝেতে পড়ে আছে নিথর, চোখ দুটো বড় বড় করে খোলা, আর দুটো চোখই প্রায় ঘোলাটে সাদা রঙের। কিন্তু আশ্চর্যের বিষয়, সিসিটিভি ফুটেজে দেখা গেল অরিত্র ছাদে উঠে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর কারোর সাথে সে কথা বলছিল। দেখে মনে হচ্ছিল তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, যদিও সিসিটিভিতে কিছুই ধরা পড়েনি। ঠিক যেমন সে ছাদে ওঠার পর আর কেউ ছাদে আসেনি, কেউ না। বদনজর একটি অভিশপ্ত দৃষ্টি। সন্ধ্যার পর গ্রামের আকাশ লালচে হয়ে উঠেছিল। ছোট্ট গ্রাম লোহাপুর যেন ধীরে ধীরে ঘন অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছিল। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি আলমিয়া ছিলেন সম্পদশালী, কিন্তু তার একটা দুশ্চিন্তা, তার মেয়ে সারা অদ্ভুত কারণে মেয়েটি দিনের পর দিন শীর্ণ হয়ে পড়ছিল। প্রথমে সবাই ভেবেছিল কোনো সাধারণ অসুখ, কিন্তু ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক সবাই ব্যর্থ হলো। সারা রাতের বেলা ঘুমের মধ্যে কেঁদে উঠত, তার শরীর ঘামে ভিজে যেত, আর মাঝে মাঝে সে এমন ভাষায় কথা বলতো যা কেউ বুঝতে পারত না। কিছুদিন পর বাড়ির চাকর টিটু আলমিয়াকে ডেকে বলল, সাহেব, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি সন্ধ্যার পর কেউ যেন সারা মামুনের জানালার সামনে দাঁড়িয়ে থাকে। আলমিয়া কাপা গলায় জিজ্ঞেস করলেন, কে দাঁড়িয়ে থাকে? টিটু ফিসফিসিয়ে বলল, আমি জানি না, কিন্তু তার চোখ জল জল করে, যেন কারো বদনজর পড়েছে সারার ওপর। গ্রামের সবাই জানতো লোহাপুর এর এক বৃদ্ধা থাকতেন, তাহারা বেবি। লোকজন বলতো তার দৃষ্টি যাকে স্পর্শ করে সে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। তাহারা বেবি একসময় এক ধনী পরিবারের বউ ছিলেন, কিন্তু তার স্বামী ও সন্তান একে একে মারা যায়। এরপর থেকে সে নিঃসঙ্গ জীবনযাপন করছিল। আলমিয়া ভয়ে তাহারা বেবির কাছে গেলেন, আপনি কি আমার মেয়েকে কিছু করেছেন? বেবির ফ্যাকাশে ঠোঁট নড়ল, আমি করিনি, কিন্তু বদনজর পড়েছে ওর ওপর। আলমিয়ার চিৎকার করে উঠলেন, কিসের বদনজর? বেবি বললেন, যে ছায়া সন্ধ্যার পর তোমার বাড়ির পাশে দাঁড়ায় সে মানুষ নয়। আলমিয়ার গা শিউরে উঠল। সেদিন রাতেই বাড়ির সবার নজর ছিল সারার ঘরের জানালার দিকে। রাত তখন প্রায় 3টা। হঠাৎ টিটু দেখল একটা ছায়ামূর্তি ধীরে ধীরে জানালার সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল, মুখ বিকৃত, আর দীর্ঘ ছায়ার মতো হাত জানালার গ্রিলের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল। টিটু চিৎকার করে উঠল, বদনজর, বদনজর। ঘরের সবাই দৌড়ে এলো, কিন্তু ছায়ামূর্তিটি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। পরদিন আলমিয়া গ্রামে এক তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক এসে সারাকে দেখে বললেন, এ শুধু বদনজর নয়, এটা এক মৃত আত্মার প্রতিশোধ। তান্ত্রিকের কথায় জানা গেল বহু বছর আগে আলমিয়ার বাবা এক গরিব লোকের জমি জোর করে দখল করেছিলেন। সেই লোকটি পরিবার সহ আত্মহত্যা করেছিল। লোকটির স্ত্রীর মৃত্যু হয়েছিল চোখের সামনে,
আর তখন থেকে সে অভিশাপ দিয়ে গিয়েছিল, তোমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমার চোখ থাকবে। তান্ত্রিক বললেন, সেই নারীর আত্মাই এখন বদনজর হয়ে ফিরে এসেছে। এরপর থেকে সারার অবস্থা আরো খারাপ হতে থাকলো। রাতে সে বিছানার উপরে বসে অদৃশ্য কারোর সাথে কথা বলতো, আর তার চোখ ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল। একদিন রাতে টিটু আবার ছায়াটাকে দেখলো, কিন্তু এবার সে পালালো না। সে তান্ত্রিকের দেয়া এক গরম লোহা নিয়ে ছায়ার দিকে ছুঁড়ে মারলো। সাথে সাথে বিকট চিৎকারে ঘর কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের সবাই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখল। বিবির মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে, আর তার চোখ দুটি কালো হয়ে গিয়েছে, যেন কেউ সেই বদনজর কেড়ে নিয়েছে। বিবির মৃত্যুর পর সারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো, কিন্তু গ্রামের মানুষ জানতো অভিশাপ শেষ হয়নি। রাতে অনেকেই আজও দেখেন লোহিপুরের নির্জন পথে একজন বৃদ্ধা ধীরে ধীরে হাঁটছে। তার চোখ দুটো এখনো আগের মতো জলজল করছে। কেউ জানে না এই বদনজর কখন আবার কার ওপর পড়বে। আরেকটা ঘটনা যেটা খুবই অদ্ভুত, একটু শুনুন, আপনাদের কাছে কেমন মনে হয়। স্বপ্ন বিষয়টা খুব অদ্ভুত। এর রহস্য কখনো কেউ সমাধান করতে পারে না। কেমন হবে যদি আপনার জীবনের কিছু আধ্যাত্মিক সমস্যার সমাধান আপনি নিজ স্বপ্নে পেয়ে যান? আমি তাই পাচ্ছি, তবে এসব নতুন নয়। এসবের শুরু হয়তো 2013 কিংবা তারও আগে, যখন আমি হয়তো এসব নিয়ে খেয়াল করিনি। ঘটনা 1, সাল 2013। আমি এক আজগুবি স্বপ্ন দেখলাম যে একজন বলছেন আমাকে আমার আপুর উপরে কুফরি করা হয়েছে এবং জিনের সাহায্যে তার বিয়ে বন্ধ রাখার জাদু করা হয়েছে। এগুলো কাটানোর জন্য আমার বাসার 4 কোণা আজান দিতে হবে, তার কাটা দিয়ে বাড়ির 4 কোণা বন্ধ করতে হবে এবং সরিষা দানা ব্যবহার করতে হবে এবং 4 কোণে তারকাটা পুঁতে আজান দিতে হবে একই সময়ে, না হলে কাজ হবে না। তো এসব দেখে ঘুম থেকে উঠে আবার আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু আমি হয়তো জানি কিভাবে আপুর এসব ঠিক হবে। আম্মু জিজ্ঞেস করলো, আমি কিভাবে বলতে পারবো এসব? আমি বললাম যে সব স্বপ্নে দেখেছি। আম্মুকে অতঃপর ডিটেলস সেসব বলায় আম্মু হাসলো, মানে আম্মু বিশ্বাস করেনি। বললো আমি যেন জিন ভূত টাইপের মুভি এসব দেখা বন্ধ করে দিই। তার কয়েকদিন পর এক বড় হুজুর এলো বাসায়। আপুকে দেখে তিনি বললেন সেই কথাগুলো যেগুলো আমি স্বপ্নে দেখেছি, একদম হুবহু। আম্মু তখন অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। ওনারা গেলে আমি বলে, বিশ্বাস তো করো নাই, দেখছো এখানে শুরু। আসলে আমার সাথে এসব ঘটনা কখনই বাস্তবে আমার প্রত্যক্ষ দর্শনে হয়নি, ঘটেছে স্বপ্নে। আমি স্বপ্নে অনেক কিছুর ইঙ্গিত পূর্ব থেকে পেয়ে যেতে শুরু করলাম তখন থেকে। এটা আসলে একটা অলৌকিক বিষয়, যেমন সব বিষয় যেগুলোর উত্তর আমার জানা দরকার, সেসব উত্তর সমাধান আমাকে স্বপ্নে এক পুরুষ কণ্ঠে কেউ বলে যেতে থাকতো, আবার দেখিয়ে দিত কিভাবে কি করতে হবে। এমন এক সময় এলো আমার 90% স্বপ্ন বাস্তব হতে শুরু করলো। তখনই শুরু হলো অন্য এক ঘটনা, যেটা স্বপ্নে ঘটলেও বাস্তবে তার ছাপ থাকতো। ঘটনা 2, 2013। এই এক সময়ে শুরু ঘটনা। আমার স্বপ্ন মারফত সমাধান পাওয়ার প্রক্রিয়া চলতে থাকলে আমি নিজেই নিজের জন্য এক্সাইটেড থাকতাম, কারণ কোনো কিছু জানতে চাইলে সেই বিষয়ে ভাবলেই স্বপ্নে উত্তর বা সমাধান বা কাছাকাছি উত্তর পেয়ে যেতাম। একদিন এমন হলো যে আমি ঘুমিয়েছি, স্বপ্নে দেখলাম বিশাল কালো এক অবয়বটা কালো আলখেল্লার মতন কিছু একটা পড়ে আছে, যার হাতগুলো কালো মুরগির পায়ের মতন অবিকল দেখতে, 3 আঙ্গুল বিশিষ্ট নখরযুক্ত, চামড়াও কেমন, সেটা ভেবেই এখনই আরেকবার শরীর ঝাড়ি মেরে উঠল। সে অবয়বটা আমার দিকে এগিয়ে আসতে থাকে স্বপ্নে, আর এসে আমাকে ধরে উঠিয়ে দেয়ালে ছুঁড়ে মারে। আমি স্বপ্নে ধস্তাধস্তি করতে চাই, কিন্তু পারি না। আমার গলা চেপে ধরেছিল, হাতেও জোরে চেপে ধরে আমাকে অবশ বানিয়ে ফেলে। তখন আমি স্বপ্নে জোরে চিৎকার করে আয়াতুল কুরসি আর 3 কুল পড়া শুরু করলে সে অবয়বটা আমাকে ঝেড়ে ফেলে দিয়ে গর্জন করতে থাকে। আর এক সময় আমি জেগে যাই, তবে যতক্ষণ স্বপ্ন শেষ না হয়ে আমি উঠতে পারতাম না। ঘুম থেকে উঠি প্রচুর শরীর ব্যথা নিয়ে, তারপর অনুভব করি গলায় ব্যথা। এটা ভেবে নিয়েছিলাম হয়তো ঘুমে চেঁচিয়েছিলাম, তাই হবে। আবার হাতে দেখলাম কালশিটে দাগ পড়ে আছে, গলায়ও লালচে দাগ। এখান থেকেই স্বপ্নের ঘটনা শুরু। স্বপ্নে সেই অবয়বটা এসে প্রতিবার আমাকে আঘাত করতে থাকে, ভয় দেখায়। একবার দেখলাম যে একই কালো অবয়ব হাজার হাজার হয়ে আমার দিকে ধেয়ে আসছে। আমি প্রতিবার স্বপ্নে একইভাবে নিজের জানা সমস্ত দোয়া কালাম পড়ে মুক্তি পাই, কিন্তু দিন দিন খেয়াল করি সেসব কাজে লাগছে না। বাসায় কেউ আমার এসব ছোটখাটো বিষয়ে পাত্তা দেয় না। তো নিজের ভোগান্তি নিজেরই। স্বপ্নগুলো বাস্তবের মতন মনে হয়, বাস্তবে একই জায়গায় ব্যথার দাগও থেকে যায়, কিন্তু কোনোভাবে এটা ঠিক হয় না। এক পর্যায়ে নিজেই নিজের রুকায়া করতে চাইলাম অডিও ক্লিপের সাহায্যে, কিন্তু ধাক্কাটা সেখানেই খাই। আমি কোরআন তেলাওয়াত নিতে পারছিলাম না, কেমন যেন ভেতরে ভয় করতে থাকে, মাথা ব্যথা উঠে যায়, যন্ত্রণা হয়। আমি তখন না পেরে মোবাইল ছুঁড়ে ফেলে দেই।
তখন থেকে প্রায় আমার অনুভব হয় আমার আশপাশটা শীতল, অর্থাৎ আমার শরীরের আশেপাশে কিছু একটা ঠান্ডা বস্তু আছে বলে আমার সর্বদা অনুভব হতে থাকে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমার শীত গরম 12 মাসে, গায়ের তাপমাত্রা থাকে গরম, মানে শীতকালের 13 ডিগ্রিতেও আমার হাতগুলো গরমে থাকে। মাঝে মাঝে শুয়ে থাকলে হঠাৎ মনে হয় আমার গায়ের ডান পাশটা গরমে জ্বলে পুড়ে যাচ্ছে, একটা ক্ষীণ জ্বালা, কিন্তু আসলে কিছু থাকে না। এসব ঘটনা ঘটার মাঝেই একই সাথে স্বপ্ন কর্তৃক পাওয়া গায়েবের সাহায্যগুলো থেমে থাকে না, এবং আমি তখন ধীরে ধীরে খেয়াল করি আমি সবসময় আজান শুনলে আমার মনোযোগ ভিন্ন কোথাও দেই, যেন কানের ভেতরে মস্তিষ্কে আজান না যায়। আরও বাজে বিষয়, আমি দরজা জানালা লাগিয়ে দেই যেন আজানের শব্দ কানে না আসে। মনোবিজ্ঞান নিয়ে পড়েছিলাম পূর্বে কেবল আগ্রহ থেকে, তাই সেখান থেকে নিজের ব্রেনকে কন্ট্রোল কিভাবে করা যায় জানতে চেয়েছিলাম। আমার এরকম অবস্থা হয়ে গিয়েছিল, আমি নিজেকে কিছুটা হিপনোটাইজ করে যেটা চাইতাম শোনাতে পারতাম, চাইলে ব্রেন খালি করে ফেলতে পারতাম। এটাও পারতাম যে আমি বসে আছি শব্দের মাঝে, কিন্তু কোনো শব্দ আমার কানে ঢুকছে না। আসলে মস্তিষ্কের খেলা আমার পছন্দ। তারপর এরকম হলো, আমি নিজে এটা সেটা করে নিজের ভেতরে ভীতি নিয়ে আসতে পারতাম, অর্থাৎ ব্রেন নিয়ে খেলা শুরু করতাম। তবে ব্রেন নিয়ে খেলা করলে ব্রেন আপনাকে নিয়ে খেলবে। এবার আসি সাইকোলজিক্যাল সমস্যায়। আমি যেহেতু বই পোকা, সেই জন্য খুব পড়া হয় আমার, পড়ায় ডুবে থাকি, হরর গল্প এসবে অনেক আগে থেকেই কৌতূহলী আমি। আর পড়তে পড়তে নিজেকে সেসব ঘটনায় কল্পনা করতে পছন্দ করতাম। এটাই আর এক সমস্যা। আমার নিজের কাছে আমি ধাঁধায় পড়ে যেতাম, আমার সমস্যাগুলো বাস্তব নাকি আমার অলিক কল্পনা বা ফ্যান্টাসি। ফ্যান্টাসি হলে শরীরের দাগগুলো, আবার সমস্যার সমাধান, সত্যি হয়ে যাওয়া সকল স্বপ্নগুলো কিভাবে ঘটছে। এর মাঝে একটা বিষয়, আমি লেখালেখি করতে ভালোবাসি। হরর জনরার গল্প লিখতে গেলে যেটা হতো সেটা হলো আমার সাথে ভিন্ন ঘটনা ঘটা শুরু করলো, যেটার কোনো ব্যাখ্যা নেই, এবং এটা বাস্তব। ঘটনা 3, আমি বলেছিলাম আমি পড়ি, তাই আমার কাছে নানান জনরার বই সংগ্রহ করা আছে। এখন যদি আমি বলি এত জনরার মাঝে বেছে বেছে হরর অতিলৌকিক বইগুলো আমার বিছানার পাশে থেকে গায়েব হয়ে যায়, বিশ্বাস করবেন কি? আসলে এগুলোই ঘটেছে। রাত বেরাতে বই পড়ে পাশে রেখে ঘুমিয়ে গেলে খুঁজে পেতাম না। প্রথম দিন ভাবলাম আমার বই পড়ার ঝোঁকের জন্য এসব আম্মুর কারসাজি নয় কিনা, কিন্তু না, ঘরের কোনো কোনায়ও বই পাওয়া গেল না। এরকম করতে করতে আমার কালেকশনের সব হরর বা অতিপ্রাকৃত জনরার বইগুলো গায়েব হতে থাকলো। হাতে গণনা করলে সংখ্যা কম করেও হবে 10টার উপরে। বইগুলো বেশ মোটা। প্রথম বইগুলো পড়াকালীন পাশে রেখে ঘুমিয়ে গেলে গায়েব হয়ে যেত। তারপর থেকে আলমারিতে তালাবদ্ধ করে চাবি রেখে দিতাম। 1 সপ্তাহের ব্যবধানে একদিন আলমারি খুলে দেখি 5টা বই নেই। এভাবে প্রচুর বই হাওয়া হয়ে গেলে আম্মুকে প্রচুর বকাঝকা করি বই সরিয়ে রেখেছে বলে। আম্মুর চিন্তায় পড়ে যায় এসব কিভাবে হচ্ছে। আমার মনে হতো আমি কি ঘুমের ঘোরে কিছু করি কিনা, কিন্তু আমার এসব অভ্যেস নেই। সেই হারানো বইগুলো আমি আজও পাইনি। আমার হাজার হাজার টাকার বই যা আমার নিজের ঘর থেকে গায়েব হয়ে গিয়েছে। এরপর অনেক সময় হলে আম্মু বলল, আচ্ছা আমি তোর সাথে ঘুমাই, দেখব কি হয়। মজার কথা হলো আমার সাথে কেউ ঘুমাতে পারে না, কারণ ঘুমাতে দেয় না, সে যত যাই করুক। আম্মু আমার জায়গায় শুয়ে পড়ে আর আমি এক কোনায় বসে ফোনে গান শুনছি আর চ্যাটিং করছি। হঠাৎ দেখলাম আম্মু পুরো বাজে রকমের কেঁপে উঠে লাফিয়ে বসে পড়লো। মোবাইলে আলোতে সবটাই দেখেছি। আম্মুকে জিজ্ঞেস করি, কি হয়েছে আম্মু? আম্মু সোজা বলল তাকে কিছু একটা ঝাঁকুনি দিয়েছে আর তার বালিশের ভেতর থেকে তাকে কেউ খোঁচাচ্ছে। আম্মু সে রাতে আর কোনোভাবে আমার সাথে শোবে না বলে চলে গেল। কিছুদিন পর আপু চেয়েছিল শুতে। সে শুয়ে তার হাজব্যান্ডের সাথে কলে কথা বলছিল। ও হ্যাঁ, এরই মাঝে আপুর বিয়ে হয় সম্প্রতি। আপু কথা বলার মাঝে হঠাৎ ও চিৎকার করে লাফিয়ে উঠল। আমি জিজ্ঞেস করলে বলে ওকে কেউ ধাক্কা দিয়েছে আর বালিশে খোঁচাচ্ছে, অথচ আমার সাথে এসব হয়নি কখনো। ধীরে ধীরে আমার কেন যেন একদিন মনে হলো জিনের কথা। আমার স্বপ্নে পাওয়া সাহায্য সেসব জিনের কাজ না তো? ও, আমি বড় একটা বিষয় মিস করে গিয়েছি। তা হলো আমার সাথে কেউ খারাপ কিছু করলে বা কষ্ট দিলে তার ক্ষতি হয়। সে যেই হোক না কেন, আই রিপিট, যেই হোক না কেন, তার তাৎক্ষণিক বা এদিক সেদিক দেরি হলেও ক্ষতি ঘটবেই। হয়তো সে শারীরিকভাবে দুর্ঘটনার শিকার হবে, না হলে এক কালো অবয়বকে স্বপ্নে দেখে তাড়া করতে। ছোটবেলায় আমার কুকুর ভীতি ছিল, কুকুরের দৌড়ানি খেয়ে ভীতি হয়েছিল। কিন্তু এইসবের মাঝে একদিন খেয়াল করলাম আমি কুকুরও ভয় পাই না, বরং সিটি বাজালে ওরা খুব সুন্দর করেই ওদের মতন থাকে। পাগলা কুকুর একটা ছিল এলাকায়, অনেকে ভয় পেত। আমি তার পাশে ঘেঁষে যেতাম, কিছুই বলতো না। এমনকি মাঝে মাঝে আমি সন্ধ্যায় একা আসলে কুকুর দেখলে ওদের দেখতাম পাশ ঘেঁষে হাঁটছে। বিড়াল মানুষ দেখলে ভয় পায়, দৌড় দেয়। আমি অপরিচিত যে কোনো বিড়ালের সাথে কথা বলে তাদের ধরতে পারি, এমনকি আমার পিছু পিছু চলে ওরা।
এত সব দেখে মনে হলো আমার সাথে জিন আছে কিনা। তো একদিন আমার কি যেন মনে হলো আমি এক অকাজ করলাম। ঘটনা 4 সাল 2019। স্টুডেন্ট পড়াতে দেরি হয়ে যায় একদিন। বলেছিলাম আজান সহ্য করতে পারতাম না, তাই মাগরিব হলে স্টুডেন্টের বাসা থেকে বের হই। সেই এলাকাটা খুবই শুনশান। 2টা পরিত্যক্ত ডোবাও আছে সেখানে, যেখানে স্টুডেন্ট পড়াতাম। তো সেই দিন সন্ধ্যায় আজানের পরপর ডোবাটার কাছে এসেছি। তখন কি মনে হলো আর বললাম, যদি আমার আশেপাশে কোনো জিন থেকে থাকে, তাকে তার অবিনশ্বর সত্তার কসম সে যেন আমাকে তার উপস্থিতি বুঝিয়ে দেয়। হাস্যকর, কিন্তু তারপর থেকে যা হলো নেওয়া গেল না। বাসার সবাই এরপর থেকে মাঝরাতে টুকটাক শব্দ পেত। আমার স্বপ্ন মারফত যা যা সমাধান পেতাম, সত্যি হওয়ার স্বপ্ন সেসব বেড়ে গেল। এমন বললে জানি না বিশ্বাস করবেন কিনা, আমি যা কল্পনা করতাম ঘটনাগুলো চোখের সামনে ঘটতো। এমনকি একটা কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো, যেমন ধরুন এইভাবে অ্যাক্সিডেন্ট, এখানে এইটা পাওয়া যাবে, এই নিউজ পাওয়া যাবে, রেজাল্টে 1 পয়েন্ট আসবে। সেসব পুরো মিলে যাচ্ছিল। সে আমার সাহায্যই করছিল বলা চলে, কিন্তু সেসব খুব ভীতিদায়ক হয়ে গেল। না পেরে জীবনে প্রথম তাবিজ নিলাম। স্বপ্নে আমাকে একজন জানিয়েছিল আমার সাথে একজন ভালো ও একজন খারাপ জিন আছে, যারা দুজনই আমাকে পছন্দ করে ও আমার পাশে থাকতে চায়। এরকম স্বপ্ন থেকে নিজের উপর হাসি পেয়েছে, এইভাবে যে সব সম্ভব নাকি। হুজুরের কাছে যখন তাবিজ নিতে গিয়েছিলাম, সে সুতো দিয়ে আমার হাতের কেমন এক মাপ নিয়ে সুতো অনেকখানি কম পেল। তারপর সে জানালো আমার সাথে 2 জন জিন আছে, ভালো ও খারাপ মিলে। তবে ভালোজন খারাপটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারলে বলেই আমি ভীতিহীনভাবে যা ইচ্ছা করতে পারতাম। এমন অবস্থা এখন যে কেউ আমাকে কোনোভাবে আঘাত দিলে তার তাৎক্ষণিক এক দুর্ঘটনা ঘটবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা রংপুরের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা গ্রামের একটি ঘটনা। ঘটনাটা কবরস্থানকে কেন্দ্র করে 1993 সালে ঘটনাটা ঘটেছিল। তো এই ঘটনাটা যিনি আমাকে শেয়ার করেছেন তার নাম হচ্ছে স্বপন আহমেদ। তো তার পরিচিত একজন যার নাম হচ্ছে নুরু মিয়া, তার জীবনের সাথে ঘটে গিয়েছিল একটা ভয়ানক ঘটনা। তো স্বপন ভাই সেই ঘটনাটা শেয়ার করেছেন। আমি চেষ্টা করবো তার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করার। তো ঘটনাটার সময়কাল ছিল 1993। সেই সময় নুরু মিয়ার বয়স ছিল 32 বছর। তো একদিন রাতে তিনি পাশের গ্রামে তার হলো একটা দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের বিয়ে ছিল। তো তিনি সেই বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিলেন। তো যেহেতু মামাতো ভাইয়ের বিয়ে, এ কারণে সেখান থেকে ফিরতে ফিরতে তার বেশ রাত হয়ে যায়। তো রাত যখন প্রায় 12টা, তিনি তখন বাসার উদ্দেশ্যে রওনা হন। তো যেহেতু তার মামাতো ভাই ছিল, দেখা যায় যে ওখানে আনন্দ সবের মধ্যে আসলে বিয়ে বাড়িতে সময় কোন দিক দিয়ে চলে যায় এটা বলা মুশকিল। তো দেখা যায় যে ওখানে তার অনেক লেট হয়ে যায়। তো তিনি হলো যখন বুঝতে পারেন যে মধ্যরাত হয়ে গেছে, তো যেহেতু তার পরের দিন কাজ ছিল, এই কারণে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি থাকা সম্ভব না, বাড়ি যাওয়া উচিত। তো তারপরে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তো তখন রাত 12টা বাজে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, ওই নুরু মিয়ার বাড়ি থেকে তার মামাতো ভাইয়ের বাড়ি প্রায় 3 কিলোমিটার রাস্তা। আর 1993 সালে আসলে সে সময় রাস্তাঘাট সবগুলো রাস্তা ছিল কাঁচা রাস্তা, এবং রাত 10টার পরে আসলে ভ্যান গাড়ি বা রিক্সা এইগুলোও পাওয়া অনেক টাফ ছিল। তো দেখা যায় যে তিনি রাত 12টার সময়, ওই সময় আসলে এগুলো পাওয়ার মানে চিন্তা করাটাও আসলে বোকামি। তো উনি হলো চিন্তা করতেছে বাসা যেতে যেতে তো 1 ঘন্টা লাগবে, সমস্যা নাই। সে আসলে হাঁটা শুরু করে দেয় বাড়ির দিকে। রাসেল ভাই যখন সে 1 কিলোমিটার যাওয়ার পর সে দেখতে পায় যে রাস্তার ধারে একটা ভ্যানওয়ালা বসে বসে বিড়ি খাচ্ছে। তো সে একটু অবাক হয়ে যায় যে এত রাতে একজন রাস্তার মধ্যে বসে আরাম করতেছে একজন ভ্যানওয়ালা। তো
তো তিনি সেই ভ্যানালার কাছে যান, নুরু মিয়া ওই ভ্যানালার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে ভাই, আমাকে কি একটু এগিয়ে দেওয়া যাবে? আপনি ভাড়া যা চান আমি দিব। তো সেই ভ্যানালাটা বলল যে আমি আসলে আপনাকে পুরো রাস্তা নিয়ে যেতে পারবো না, যদি আপনি চান আপনাকে আমি সেই ওই আপনার যে হলো রাস্তা যাইতে গেলে যে একটা বড় কবরস্থান আছে, আমি কবরস্থান পর্যন্ত আপনাকে এগিয়ে দিতে পারবো। তো উনি হলো রাজি হয়ে যায়। আসলে এই হেঁটে যাওয়ার থেকে যদি কিছু টাকার বিনিময়ে আসলে যদি ভ্যানে করে তাকে এগিয়ে দেয় তাহলে বিষয়টা ভালো। তো বলে বলে রাখা ভালো রাসেল ভাই, এই কবরস্থানটা ছিল নুরু মিয়ার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। আর যেখানে সে ভ্যানালার সাথে দেখা হয়েছে সেখান থেকে মোটামুটি 1 কিলোমিটারের একটু বেশি হবে আর কি কবরস্থানটার দূরত্ব। তো উনি হলো ভ্যানের মধ্যে বসে পড়েন এবং যথারীতি সেই ভ্যানালা ওনাকে সেই কবরস্থানে নামিয়ে দেয়। তো উনি হলো ওনার কাছে থাকা পকেট থেকে টাকা বের করে উনি হলো সেই ভ্যানালাকে যখনই দিতে যাবে, সে এত বেশি অবাক হয়ে যায় যে সে দেখতে পায় তার সামনে জলজান্ত ভ্যানালাটা ভ্যান সহ অদৃশ্য হয়ে গেল। তিনি এক কথা কোনো দিকেই আর সেই ভ্যানালা বা ভ্যানটাকে খুঁজে পাচ্ছেন না। এটা দেখে তার এত পরিমাণ ভয় পায় যে বলার বাইরে, তিনি প্রচন্ড পরিমাণে ভয় পান এবং তৎক্ষণাৎ তিনি কি করবেন কোনোভাবেই কোনো কিছু মানে ভেবে পাচ্ছিলেন না। তো যখন তিনি হলো দেখা যায় যে তিনি হলো আশেপাশে তাকাচ্ছিলেন, বলে রাখা ভালো আসলে তার সঙ্গে কোনো ধরনের টর্চ লাইট বা হারিকেন এই ধরনের কোনো কিছুই ছিল না। যেহেতু আসলে চাঁদনি রাত ছিল, এই কারণে তিনি ওই চাঁদের আলোয় পথ দেখে দেখে আসলে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জন্য তিনি তার মামাতো ভাইয়ের বাড়ি থেকে বের হয়েছিলেন। কবরস্থানে তিনি দেখতে পান যে চাঁদের আলো থাকলেও অন্যান্য জায়গাগুলো থেকে একটু বেশ অন্ধকার, যেন সামনে আসলে 10 হাত দূরে কি আছে সেটাও দেখা যায় না, এত অন্ধকার। তো তিনি চিন্তা করলেন যে প্লাস ডাকলেনও যে ভাই আপনি কোথায় গেলেন, ভাড়াটা নিয়ে যান। কিন্তু আশেপাশ থেকে কোনো জায়গা থেকে তিনি কোনো ধরনের শব্দ শুনতে পেলেন না বা প্রতি উত্তর পেলেন না। তো এক প্রকার তিনি অনেক ভয়ও পেয়েছেন, জায়গাটা অনেক ঘুরঘুরে অন্ধকার, তার উপর আবার এটা কবরস্থানের পাশে। ভাই যখন তিনি ওই এক প্রকার লোকটাকে পেলেন না, তো যখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এই কবরস্থানটা পার হবেন আর মনে করেন যে 30, 35 বা 40 কদম পার হলেই কবরস্থানটা তিনি পার হয়ে যাবেন একদম। তো সেই সময় তিনি হঠাৎ করে অনুভব করেন কবরস্থানের মধ্যে একটা বাতি ধূপ করে একটা আগুন জ্বলে উঠলো। তো নর্মালি সাইড থেকে যখন আগুন জ্বলে উঠলো বেশ অবাক হয়ে যান এবং যখনই তিনি তাকান তিনি দেখতে পান যে সেই আগুনের মধ্য থেকে একটা কালো হুডি পরা একটা অবয় হেঁটে আসতেছে, আর এটা সরাসরি এই নুরু মিয়ার দিকেই হেঁটে আসতেছে। তো নুরু মিয়া এটা দেখে এত পরিমাণ ভয় পান, তিনি আর 1 সেকেন্ড সেখানে দেরি না করে গ্রামের দিকে জীবন বাঁচিয়ে তিনি দৌড়াতে থাকেন। তো একসময় তিনি প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে যান এবং যখনই তিনি প্রচন্ড হাঁপিয়ে যাওয়ার পর দম নেওয়ার জন্য দাঁড়ান, তো সেই সময় আসলে তিনি চিন্তা করেন কিভাবে রাস্তা শেষ হচ্ছে না কেন। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, এখানে আমি আগেই বলেছিলাম যে ওই কবরস্থান থেকে নুরু মিয়ার বাড়ি কিন্তু মাত্র 1 কিলোমিটার, কিন্তু তিনি প্রায় 20 মিনিট ধরে দৌড়াচ্ছেন। যেখানে ওই কবরস্থান থেকে দৌড়ে তার যদি বাড়িতে তিনি দৌড়ে যান তাহলে সর্বোচ্চ হলেও 7-8 মিনিট বা 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। সেখানে তিনি 20 মিনিট ধরে, তারও বেশি সময় ধরে তিনি দৌড়িয়েছেন এবং প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে যাচ্ছেন। তারপরও তার কাছে মনে হচ্ছে যে রাস্তা যেন কোনোভাবে ফুরাচ্ছে না। আসলে যখন তিনি দমটা হলো প্রচন্ড হাঁপিয়ে যাওয়ার কারণে তিনি যখন একটু শান্ত হলেন, দম নিলেন এবং যখন তিনি ওই অন্ধকারের মধ্যে আশেপাশে তাকিয়ে আসলে দেখার চেষ্টা করতেছেন যে তিনি আসলে কোথায়,
রাসেল ভাই তিনি যেটা দেখেন, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ওই ভ্যানালার সাথে যে প্রথমে তার দেখা হয়েছিল যে জায়গাটায়, তিনি সেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন। আসলে তিনি এতটাই অবাক হয়ে যান যে তিনি ভ্যানের মধ্যে করে সেই কবরস্থান পর্যন্ত গেলেন এবং কবরস্থান থেকে তিনি তার বাড়ির উদ্দেশ্যে যে দৌড়ে গেলেন। তাহলে তিনি এতক্ষণ কোথায় গেলেন আর কোথায় দৌড়াদৌড়ি করতেছিলেন? তিনি এতটা আসলে ভয় পেয়ে যান, তিনি আর সেই কবরস্থানের দিকে যাওয়ার সাহস পান না। তিনি এক প্রকার খুবই ভয় পেয়ে তিনি তার পুনরায় তার মামাতো ভাইয়ের বাড়িতে চলে যান এবং চলে যাওয়ার পর সেখানে তিনি ওই বাসায় বিয়ের ওই আয়োজনে এখনো চলতেছে। তো সেখানে তিনি যখন আবার ফেরত যান, তো তার মামাতো ভাই জিজ্ঞেস করে যে কিরে তুই না চলে গেলি, আবার কেন চলে আসলি? পরে তিনি সমস্ত ঘটনা শেয়ার করেন এবং তার মামাতো ভাই বুঝতে পারেন যে এই নুরু মিয়া প্রচন্ড ভয় পেয়েছে এবং এই যেহেতু তিনি বুঝতে পারেন, এই জন্য তিনি বলেন যে আজকে আর যাওয়ার দরকার নাই, কালকে যাস। তো সেদিন নুরু মিয়া তাদের বাসায় থেকে যান এবং সকালবেলা তিনি একজনের সাথে ওই নুরু মিয়ার সাথে একজনকে দেওয়া হয় এবং তিনি এসে বাসায় পৌঁছে দেন। রাসেল ভাই বাসায় পৌঁছার পর থেকে তার এত পরিমাণ জ্বর আসে, তো পরে তাকে একজনকে ডাক্তার দেখে নিয়ে আসা হয় এবং গ্রাম্য ডাক্তার ছিলেন, উনি পরীক্ষা নিরীক্ষার করে বলেন যে আসলে অতিরিক্ত ভয় পাওয়ার কারণে আসলে তিনি এইভাবে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর হয়েছে। তো সমস্যা নাই, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আর আপনি একটা কাজ করেন, আসলে একটা যে কোনো হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন, আশা করি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। তো ওই ডাক্তার যাওয়ার পর উনি একজন হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন ওদের এলাকার মুয়াজ্জিনের কাছ থেকে, এবং সেই পানি পড়া খাওয়ার পর এবং ওষুধ খাওয়ার পর তিনি 3 দিন পর সুস্থ হয়ে যান। এবং এটা আসলে সেদিন তার সাথে এই ধরনের ঘটনা কেন ঘটেছিল তিনি আসলে এটার এখনো আসলে কারণটা খুঁজে পাননি। তিনি জানিয়েছেন যে এটা সোহাগ ভাই জানিয়েছে যে এটা নুরু মিয়ার জীবনে ছিল একটা খুবই ভয়ানক ঘটনা। যেহেতু সোহাগ ভাইয়ের রিলেটিভ ছিল হচ্ছে নুরু মিয়া, তো তিনি ঘটনাটা তার কাছ থেকে শুনেছেন এবং রাসেল ভাই তিনি আমাকে শেয়ার করেছেন, আমি আপনার কাছে শেয়ার করে দিলাম। যদি ঘটনাটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের লিসেনারদের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।